খারাপ। ওকে, আমাকে তো মনে আছে না, আমি গতদিন ক্লাস নিয়েছিলাম। ওকে, আচ্ছা, আমার নামটা কেউ জানেন? ধন্যবাদ। আচ্ছা, গত ক্লাসে কতটুকু পড়াইছি? হুম, আচ্ছা, গ্যাস থেকে শুরু করব। ওকে, সবাই শুনি, সবাই খাতা খোলেন, বই খোলেন। বলো, আদর্শ গ্যাস মানে কি? যে সকল গ্যাস কোন সূত্র মেনে চলে? বয়লার চার সূত্র মেনে চলে। বাস্তব গ্যাস মানে কারা? ওকে, তো আদর্শ গ্যাসের জন্য সূত্রটা কি? বাস্তব গ্যাসের জন্য কি সেম সূত্র? সূত্রটা কি মনে আছে কারো? এই আস্তে, যে পাশে দেখতে পাচ্ছ না? একদম দেখতেছো না? হাই হাই, মেজর প্রবলেম। এই দেখি বলবেন কয়টা আঙ্গুল দেখতেছো? জানি জানি, যোগ করলাম। আরে হাই হাই, আমাকে এক্সপ্লেন করতেছো আবার। এই সেকেন্ড বেঞ্চ দেখতেছে? আচ্ছা, আদর্শ গ্যাসের জন্য পি বিকস টু এনআরটি। বাস্তব গ্যাসের সূত্র কি ছিল? পি প্লাস এন স্কয়ার ডিভাইড ভি স্কয়ার বি মাইনাস এন বিকস টু এন আর টি। আর আর মানে কি ছিল? কোনটা? মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবকের একক কি? এসআই একক রুপা কেলভিন, কেলভিন পার মোল। আচ্ছা, এখন তোমাদের বইয়ের এই জায়গাটার মধ্যে আসো, চারটার মধ্যে। চারটার উপর একটা দাগ দাও। এই যে আমি দাগ দিলাম না, আমার একটা দাগ দাও। চারটার মধ্যে এই দেখো লাস্ট একটা জিনিস আছে, এটা হচ্ছে জেড। এই জেড মানে কি? সংকোচনশীল গুণাঙ্ক। সংকোচনশীল গুণাঙ্ক মানে আপনাদের কোন আইডিয়া আছে? সংকোচনশীল গুণাঙ্ক মানে কি? জেড ইকুয়ালস টু হচ্ছে পিবি ডিভাইডেড বাই এন আর টি। জেড এর মান দুই ধরনের হতে পারে। কয় ধরনের? হয় জেড এর মান 1 হবে, না হয় 1 হবে না। তো 1 না হলে কি কি হতে পারে? জেড এর মান 1 এর চেয়ে বড় হতে পারে, অথবা জেড এর মান কি হতে পারে? 1 এর চেয়ে ছোট হবে। ওকে, জেড এর মান যদি 1 হয় তাহলে ওটা কি বলবো আমরা? ওটাকে বলবো আমরা আদর্শ গ্যাস। এখন এই দুটো হচ্ছে বেজাল। জেড এর মান 1 এর চেয়ে বেশি। 1 এর চেয়ে বেশি হচ্ছে মানে কি? 0 এর চেয়ে বড় না ছোট? পজিটিভ না নেগেটিভ? তো বলবা জেড এর মান 1 এর চেয়ে বেশি হলে ওটাকে বলা হয় ধনাত্মক বিচ্যুতি। কি বিচ্যুতি? ধনাত্মক বিচ্যুতি। জেড এর মান 1 এর চেয়ে বেশি হয় কাদের? হাইড্রোজেন আর হিলিয়াম। এগুলা এমসিকিউ কোশ্চেন। ওকে গেল। এখন তোমার থেকে দুইটা জিনিস মনে রাখতে হবে। জেড এর মান 1 যখন 1 এর চেয়ে বেশি হবে, এটা তখন কম সংকোচনশীল, মানে কম সংকোচনশীল হবে। কি হবে? তুমি গ্যাসটাকে তাহলে কি ইজিলি সংকোচন করতে পারবা কি পারবা না? বলো না, সংকোচনশীলতা কম, তুমি এটাকে সংকোচন করতে পারবা? কম না? তাহলে সিলিন্ডারজাতকরণ কি ইজি হবে না হার্ড হবে? এটা এখান থেকে এটাই আসো, তোমাদের বই কত কঠিন করে লিখছে। তরলীকরণ কঠিন। তাহলে জেড এর মান 1 এর চেয়ে বেশি হলে এটা কি হবে? কম সংকোচনশীল, আর তরলীকরণ কঠিন হবে। যদি জেড এর মান 1 এর চেয়ে কম হয়,
তখন কি হবে? বেশি সংকোচনশীল হবে আর তরলীকরণ ইজি হবে। যেমন 1 এর চেয়ে কম কাদের? বাকি যা গ্যাস আছে, অ্যামোনিয়া বলো, কার্বন ডাই অক্সাইড বলো, মিথেন বলো, সবগুলো হচ্ছে তোমার জেড এর মান 1 এর চেয়ে কম। এখানে যদি জেড এর মান 1 এর চেয়ে বেশি ধনাত্মক বিচ্যুতি হয়েছে, কি হবে? ঋণাত্মক বিচ্যুতি। এই একটা কথাকে দেখবেন ঘুরায় ঘুরায় 5-6 বার লিখছো পৃষ্ঠা বানানোর জন্য, যেন তোমরা গিয়ে বই কেনো, বুঝছো? দেখো এই ধনাত্মক ঋণাত্মক বিচ্যুতি কেন বলছি? এই অ্যামাগার বক্রটা বোঝার জন্য। দেখো এটা হচ্ছে একটা অ্যামাগার বক্র, এইচএসসি তে পড়ছো? হ্যাঁ, অ্যামাগার বক্রটা কয় ধরনের লেখচিত্র আছে বলতো? 3 ধরনের। প্রথম হচ্ছে আদর্শ গ্যাসের জন্য, এই ডট 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 যেটা দেখতেছো এটা কি আদর্শ গ্যাসের জন্য, যেটা মানে এখানে কত 1। কিছু লেখচিত্র দেখো একদম এখান থেকে শুরু করে ডিরেক্টলি উপরের দিকে উঠে গেছে, নিচের দিকে নামে নাই, মানে এটা কি বিচ্যুতি হয়েছে? আবার কিছু লেখচিত্র দেখো এখান থেকে শুরু করে একবার নিচে গেছে, একটা নির্দিষ্ট টার্নিং পয়েন্টে এসে উপরের দিকে উঠে গেছে, মানে ঋণাত্মক বিচ্যুতি। যে সকল লেখচিত্র ডিরেক্ট উপরে উঠে গেছে তারা কারা? কোন গ্যাস? হাইড্রোজেন আর হিলিয়াম। যারা নিচ থেকে আবার উপরের দিকে উঠছে শেষ। এখানে এতটুকুই পড়া। দেখছো কত কিছু লিখছে? এই যে z সমান পিভি ডিভাইড বাই nRT, এটা তোমার পরীক্ষা আসবে। এ দেখছো z ইকুয়ালস টু 1 সমান মানে কি আদর্শ। বাস্তব কিছু আদর্শ আচরণ বিচ্যুত। 1 এর চেয়ে বেশি হলে কি হবে? কম যোগ্য হবে। 1 এর চেয়ে কম হলে কি হবে? বেশি যোগ্য হবে। সব দিয়ে দিছি। আর যে তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মধ্যে আচরণ করবে এটা কি বলা হবে? এই দেখো বয়লের টেম্পারেচার, এগুলো দেখাও, এগুলো আসবে। আর কি পড়াবোই না। ভ্যান ডার ওয়ালস সমীকরণ তো বলে দিছি। বাস্তব গ্যাস কোন তাপমাত্রা কোন শর্তে আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? নিম্ন তাপমাত্রার এই কি বলে হচ্ছে উচ্চ তাপমাত্রা, নিম্ন তাপমাত্রার উচ্চচাপ। তাপমাত্রা কমালে না, নাকি উল্টা বলছি আমি? ও আমি এই দেখো আমি সিলিন্ডার জাতকরণে চলে এসেছি তো, ওটা বলে দিচ্ছি। আবার যাচ্ছি কেন? এই দেখো খুব নিম্ন চাপের উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। এখন গ্যাসের সিলিন্ডার জাতকরণ। মেডিকেল কোয়েশ্চেন, প্রথম লাইনটাই মেডিকেল কোয়েশ্চেন, এত ইম্পর্টেন্ট। দেখো হ্যাট্রিক হয়েছে 19-20 আসছে, 17-18 আসছে, আবার 19-20 আসছে ডেন্টালে। সেম ইয়ারে 2বার আসছে 19-20 আমার সালে। সেটা কি? এলপিজি গ্যাসে প্রোপেন কতটুকু আছে, বিউটেন কতটুকু আছে দেখাও। প্রোপেন কতটুকু আছে? বিউটেন 75%। আর মোটর যানের মধ্যে কোন গ্যাস ইউজ করা হয়? সিএনজি। তারপরে স্টেইনলেস স্টিলের ওয়েল্ডিং এর বেলায় নিষ্ক্রিয় পরিবেশ হিসেবে কি ব্যবহার করা হয়? আর্গন। এগুলো সব হচ্ছে জ্ঞানমূলক, পরে বুঝাবো কি। একটা জিনিস লিখতে পারো, সেটা হচ্ছে এটা, এই যে লোহা কাটা জোড়া লাগানোর কাজে এসিটেন ব্যবহার করা হয় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? কত ডিগ্রি বলো তো, মনে আছে কারো? দেখা যাচ্ছে না, এই আমি নিচে লিখতেছি দেখো বড় করে, 2200 ডিগ্রি সেলসিয়াস লিখে রাখো ওখানে তোমার বইয়ের ওখানে। এই যে অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন গ্যাস এবং লোহা কাটা জোড়া লাগানোর কাজে ব্যবহৃত এসিটিলিন কত তাপমাত্রা ইউজ করা হয়? 2200। এটা আসবে তোমাদের কোশ্চেন, আমি বানাই ফেলছি, তো আমি তোমাদের একটা ফাঁস করে দেবো, শুধু তোমরা যেন ভালো করো, বাট তাও দেখবে তোমরা ভালো করবে না। আজকে সকালে বানাইছি তোমাদের জন্য কোশ্চেন, একটু ভালো মতো পড়বা, কোশ্চেন সোজা হয়নি, মাথা গরম ছিল, না ঘুমে কোশ্চেন বানাইছি, মাথা গরম ছিল, বাট পড়া থেকে দিছি। ম্যাথ ভালো মতো করবা। আসো এখন এলপিজির মধ্যে, এখন একদম ডিটেইলসে। প্রথম প্রশ্ন প্রোপেন আর বিউটেন আছে, কোন প্রোপেন কোন বিউটেন আছে? এন বিউটেন, প্রোপেন, আইসোবিউটেন আর বিউটিন। এছাড়া সামান্য পরিমাণে কোনটা থাকে? এটা ভুলে যাবেন না, পরীক্ষার মধ্যে সবাই শুধু প্রথম লাইনে পড়ে চলে যায়, বাট কোশ্চেন কি আসে? এলপিজির সাথে অতি অল্প পরিমাণে কি মিশানো হয়? ইথেন আর প্রোপিলিন। কত অ্যাটমসফিয়ার চাপে বলো তো? 6 অ্যাটমসফিয়ার চাপে।
এলপিজি কি বর্ণ আছে? দেখো কোনোদিন এলপিজি গন্ধ আছে? তো লিক হলে কি কেমনে বোঝা যায়? গন্ধ বের হয় না এলপিজি লিক হলে? কি মিশানো হয়? ডেন্টালের কোশ্চেন। এই যে দেখো ডেন্টালের কোশ্চেন। মার্কেপটেন হিসেবে কি ব্যবহার করা হয়? থায়োমিথানল, থায়োইথানল। খুবই ইম্পর্টেন্ট, আমাদের এইচএসসির জন্য ইম্পর্টেন্ট এটা। এলপিজি সিলিন্ডারে কত পার্সেন্ট তরল আছে? 85%। আর গ্যাস কতটুকু? 15%। দেখছো, সব মুখস্থ করবা। তারপরে এলপিজি কে ক্লিন ফুয়েল বলা হয় কেন বলো? কারণ এলপিজি দহন করার পর কোনো আবর্জনা তৈরি হয় না। এলপিজির ক্যালোরিফিক মান কত? 94,000। এগুলো দেখাও, যেগুলো আমি বলছি সেগুলো দেখাও। এবারে এলএনজির পূর্ণরূপ কি? লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। কত তাপমাত্রা শীতল করা হয়? কত অ্যাটমসফিয়ার চাপে? 6 অ্যাটমসফিয়ার। দেখছো, খেয়াল রাখবা। এলপিজি 6 অ্যাটমসফিয়ার চাপে, কিন্তু এলএনজি কত? 1 অ্যাটমসফিয়ার। এলপিজির মতো এলএনজিও কিন্তু ক্লিন ফুয়েল, ওকে। বাট এলপিজি ক্যালোরিফিক মান কত? এলপিজি বলতেছি যে 94,000, এলএনজির কত? 38,000। মানে এত বিশ্বাস করো কেন আমাকে? আমি এটা জায়গায় এটা জিজ্ঞেস করি। তাহলে এলপিজির থেকে কতটুকু, মানে এলপিজির কতটুকু বেশি? এটাও মনে রাখবা, পরীক্ষাতে আসতে মনে হয়, মনে পড়তেছে না। ওকে, এখন আসতেছে খুব ইম্পর্টেন্ট জিনিস, গ্যাস তরলীকরণ। একটা গ্যাসকে তুমি তরল রূপান্তর করতে চাচ্ছ, তাহলে তোমার কি করতে হবে? তাপমাত্রার চাপকে কি করবা? তাপমাত্রা কমাবো, বাট চাপ বাড়াইতে হবে। তো এখানে দুটো টপিক আছে, একটা হচ্ছে সন্ধি তাপমাত্রা, একটা হচ্ছে তোমার সন্ধি চাপ। সন্ধি তাপমাত্রা মানে কি? প্রত্যেকটা গ্যাসে একটা নির্দিষ্ট পয়েন্ট আছে টেম্পারেচারের। ধরো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সেটা হচ্ছে এই তাপমাত্রার উপরে রেখে তুমি গ্যাসকে যদি অসীম চাপও দাও, গ্যাসটা কোনোদিনও তরল রূপান্তর হবে না। তাহলে এই তাপমাত্রাটা তাহলে কি বলা হবে? কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা। সন্ধি চাপ মানে কি? এই সন্ধি তাপমাত্রায় রেখে যে চাপ প্রয়োগ করলে ওই গ্যাসটা তরলে রূপান্তর হবে, ওটাকে বলা হবে সন্ধি চাপ। এখন তোমার জন্য কিছু কঠিন পড়ালেখা আসবেন, মনে রাখতে হবে কিছু। তোমরা সুপার ক্রিটিক্যাল ফ্লুইড সম্পর্কে জানছো? সুপার ক্রিটিক্যাল ফ্লুইড তোমাদের কেমিস্ট্রি প্রথম পত্র চতুর্থ অধ্যায়ের নাম কি জানো? রাসায়নিক বিক্রিয়া না, নাকি রাসায়নিক পরিবর্তন? ওখানের মধ্যে পড়ো নাই? তোমরা কি হাজারি স্যার অন্যগুলো খুলে দেখো না? এইচএসসি কেমনে দিবা? এইচএসসি কেমনে দিবা? হ্যাঁ, এই যে তো এটা পচা লেখা দেখার জন্য হাজারিতে সমস্যা যে ছড়াই ছিটাই আছে, দেখছো না? পড়া কিন্তু ইজি, কিন্তু ছড়াই ছিটাই দিচ্ছে। এই একটা ইনফরমেশন দেখবে কিছুক্ষণ পর আবার পাবা, দেখে খারাপ লাগে। এই চারটা আপনাদের মুখস্থ করতে হবে, বাট আমি আপনাদের কিছু ডিসকাউন্ট দিব, কয়েকটা মনে রাখবা। ডাইঅক্সাইড, 50% ডিসকাউন্ট, এগুলা মনে রাখতেই হবে। শুধুমাত্র আবার ডিসকাউন্ট দিই, ওকে? এবার তো পারবা, কোনো এখন অজুহাত থাকতে পারবে না, বলে দিলাম। মেডিকেল এগুলো দিবে, আর একটু বড় করে দিব, এই হয়েছে। না বুঝলে সাথে সাথে বলবা। এখানে যদি বোঝানো পড়া নাই, এখন শুধু দেখাবো, বোঝানো পড়া কিছুক্ষণ পর শুরু হবে। দেখানো হয়েছে? দেখানো হয়েছে? আচ্ছা, জুল থমসন ইফেক্ট সম্পর্কে কোনো আইডিয়া আছে? পড়ো নাই? আমি কি জানি, আসছি তো পড়াতেই তো আসছি, দাঁড়াও পড়াই দি। জুল থমসন ইফেক্ট। তো কিছুক্ষণ আগে কি বলছো? একটা গ্যাসকে তরলীকরণ করতে কি করতে হয়? শিল্পক্ষেত্রের মধ্যে ওরা তো প্যারা নিতে চায় না, ওরা কি করে জানো? যে গ্যাসটাকে তরলীকরণ করবে ওইটাকে ছোট একটা পাত্রের মধ্যে রাখে উচ্চ ঘনত্বে, আর সাথে একটা বড় একটা যুক্ত করে দেয়, বড় একটা সিলিন্ডার। ওরা কি করে? এই সিলিন্ডারের সাথে এই সিলিন্ডার ভাবে লাগাই দেয়। এখানে উচ্চ ঘনত্বে অনেকগুলো গ্যাস আছে, এটা একদম ইজিলি বুঝে যাবো। বই কিন্তু অনেক উল্টাপাল্টা ভাবে লিখছে, আমি তোমাকে ইজিলি বুঝাচ্ছি।
উচ্চ ঘনত্ব অনেকগুলো গ্যাস আছে, পুরাটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কি প্রক্রিয়া লিখে রাখো, তোমরা একটা সমস্ত দিয়ে চলে আসো। রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটা। এই মাঝখানে যখন ট্যাপটা খুলে দেওয়া হয় তখন গ্যাসগুলো কি হয়, সবগুলো এখানে চলে আসে। তো হঠাৎ করে ছোট একটা জায়গা থেকে বড় একটা জায়গায় আসছে, তখন কি হবে, সম্প্রসারণ হবে। কি হবে, আয়তনের সম্প্রসারণ হবে। যখন আয়তনের সম্প্রসারণ হবে তখন কি তাপ বের হবে না ঢুকবে, তাপ বের হয়ে যাবে, মানে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হলে কি হবে, তরল হয়ে যাবে। এটাই হচ্ছে জুল থমসন ইফেক্ট। ওকে, না বুঝলে আবারও বলেন, আমি আবার বলতেছি। বুঝো নাই? আচ্ছা, শিল্পক্ষেত্রে কি করা হয়, গ্যাসগুলোকে একটা ছোট একটা পাত্রের মধ্যে রাখা হয় উচ্চ ঘনত্বের মধ্যে। যখন ছোট পাত্রটা থেকে বড় পাত্রের মধ্যে গ্যাসগুলোকে ট্রান্সফার করা হয়, হঠাৎ করে ছোট থেকে বড় জায়গায় গেছে না, গ্যাসের তো নির্দিষ্ট কোনো আয়তনে যে পাত্রে রাখবে ওই পাত্রে আগে ধারণ করবে, তখন কি হবে, ওর আয়তন সম্প্রসারণ হবে। ফিজিক্সে পড়াশোনার কথা এগুলা। আর যখন সম্প্রসারণ হয় তখন কি হবে, তাপ বর্জন হবে। বর্জন হলে কি হবে, ও ঠান্ডা হয়ে যাবে। গ্যাস ঠান্ডা হয়ে কি হয়, কুলফি, তরল, গ্যাস। এটা জুল থমসন ইফেক্ট। এটা আমিও বুঝতাম না আগে, কি উল্টাপাল্টা লিখছে, এখন বুঝতেছি। নাকি এখনো বুঝো না তোমরা? বুঝছো? এইটুকু না পরে কাল শেষ করে দিয়েছিলাম। এগুলো একটু মনে রাখতে হবে, উৎকম তাপমাত্রা গুলা, আর কিছু না, শেষ। হাইড্রোজেন উৎকম তাপমাত্রা কত, -80। হিলিয়ামের -240। উৎকম তাপমাত্রা মানে কি, ওই সেম সন্ধি তাপমাত্রার মতোই। জুল থমসন ইফেক্টেও একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে তাপমাত্রার নিচে না গেলে ওটাকে তুমি যতই সম্প্রসারণ করো তরল হবে না। হাইড্রোজেনের ক্ষেত্রে সেটা কত, হিলিয়ামের ক্ষেত্রে শেষ, আর কিছু করতে হবে না, শেষ, পরকম। দেখাইছো, দেখানো হয়েছে, আর নাই তো, শেষ, চ্যাপ্টার শেষ। মানে স্লাইডটা শেষ, পরের স্লাইডে যাবো। বের হও, বের হও। এটা এখানে, ও তো এদিকে আমাকে বলো না, এটা কাটিয়ে দিব যা। কোনটা, এটা বেরিয়ে হয়ে গেছে, সমস্যা নাই। ওয়েট ওয়েট, বের হও, বের হও। একদম বের হয়ে গেলে কি করবো, এটা দিব। তোমরাই হাতে আসো, নাইট্রোজেন ফিক্সেশনে আসো। বুঝছ, নাইট্রোজেন ফিক্সেশনে আসছো, এই যে এখানে তো চলে আসছে। দেখ, বেরই হতে পারতেছে। নাইট্রোজেন ফিক্সেশনে আসো। নাইট্রোজেন ফিক্সেশন মানে কি বলো তো, নামটা থেকে বলো। নাইট্রোজেন ফিক্স হওয়া মানে প্রকৃতিতে নাইট্রোজেনটা জমা হওয়া। নাইট্রোজেন কি আকারে থাকে প্রকৃতিতে, তরল, গ্যাস, কোনটা, গ্যাস আকারে থাকে। তো প্রকৃতিতে নাইট্রোজেন 4 উপায়ে ফিক্স হতে পারে। কত উপায়ে, একটা হচ্ছে প্রাকৃতিক উপায়, তারপর হচ্ছে আমরা নিজেরা করি বাণিজ্যিক উপায়ে, তারপরে কি আছে, ওই যে গাছ নিজে করে না, বায়োলজিক্যাল ফিক্সেশন। আরেকটা কি, উদ্ভিদ থেকে প্রোটিন পানি দেহে আসে। এখন প্রাকৃতিক উপায় সেটা কেমনে হচ্ছে, বজ্রপাত হয় না আকাশের মধ্যে। কাল গত ক্লাসে একটা জিনিস পড়াইছিলাম, নাইট্রোজেনের অক্সিজেন গ্যাসকে তুমি যখন একটা পাত্রের মধ্যে রাখো, কি হয়েছে, হ্যাঁ, পাত্রের মধ্যে রাখলে ওরা বিক্রিয়া করে, কোনো সমস্যা, আমাকে বলো কি হয়েছে। বাট যখন প্রকৃতির মধ্যে নাইট্রোজেনের অক্সিজেনকে তুমি 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিবা, ওরা বিক্রিয়া করে কি তৈরি করবে, নাইট্রিক অক্সাইড। এটা হয়তো কালকে আসছে মনে হয়।
দেখো এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ ভূত আসতেছে না তো, ভাই আসবে যে অনফলে কিসে ও রেকর্ড, সেটা বলো, আমি ভাবছি আমার কিছু হয়েছে। এই তোমরা ক্লাসে মনোযোগ দাও, রেকর্ডিং এ কি হয়েছে পড়াবো। আচ্ছা, প্রাকৃতিক উপায় নাইট্রোজেন ফিক্সেশন কি হয় যখন বায়ুমণ্ডলে বজ্র বৃষ্টি সহ বিদ্যুৎ খরণ হয়, তখন 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন অক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করবে? নাইট্রিক অক্সাইড। ওইটা পরবর্তীতে 50 ডিগ্রি সেলসিয়াস কই, এই যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিসে পরিণত হয়? পরে পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? মাটিতে কেমনে আসবে এটা? বৃষ্টির মাধ্যমে মাটির মধ্যে চলে আসবে। তারপরে কি হবে? এই দেখো, মাটির মধ্যে চুনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করবে, এটা হচ্ছে তোমাদের নাইট্রেট লবণ। তো এত এই ক্যালসিয়াম নাইট্রেট যেটা আছে ওটা পরবর্তী ভাগ হয়ে আবার নাইট্রোজেন হয়ে যায়। তো আমাকে অনেকে স্টুডেন্ট জিজ্ঞেস করে, স্যার মাটির মধ্যে যে নাইট্রোজেন দিলে কি সমস্যা? আমি গ্যাস দিলাম মাটির মধ্যে, এত কষ্ট করার দরকার আছে? মানুষ মাটিতে গ্যাস তুলে আরো মাটির মধ্যে গ্যাস দিচ্ছে, কারণ গ্যাস দিলে তো ওটা মাটিতে শোষণ হবে না, ওটা তো আবার উপরে মাটিতে চলে যাবে, আকাশে চলে যাবে। এজন্য তো কাহিনী করে ইউরিয়া সারটা দেওয়া হয়। মাটির মধ্যে চুন দিতে দেখছো? দেখবা কোত্থেকে? রিচ কিডস শহরে থাকে, শহরে বড় হয়েছে, এজন্য আর কি। শহরে থাক গ্রামে থাকতে হবে কথা নেই, আমরা তো শহরে বড় হয়েছি, আমরা তো দেখছি। আমি এইচএসসি দিয়েছি 2017-তে, 2019-এ এসএসসি 17। তুমি তো আমাকে 90s বানায় বলতেছো, ছোট একটা মানুষ আমি, দাদুরা না এখনো। আচ্ছা পরে না বলে, হ্যাঁ ওইটাই। আচ্ছা যেটা বলতেছিলাম এটা বুঝছো? না বুঝলে আবার বলো, আবার বলতেছি, বুঝতে হবে না? লাস্টের দিকে ঠিকই তো দৌড়াদৌড়ি করো। আচ্ছা, প্রকৃতির মধ্যে কি হয় যখন বিদ্যুৎ খরণ হবে? নাইট্রোজেনের অক্সিজেন একে অপরের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? নাইট্রাস অক্সাইড। ওটা পরবর্তীতে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? সেটা পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? পরবর্তীতে ওটা যখন বৃষ্টির মাধ্যমে মাটিতে আসবে, চুনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? নাইট্রেট লবণ। ওটা পরবর্তী উদ্ভিদ নিজে গ্রহণ করে, এভাবে উদ্ভিদ নাইট্রোজেন পায়। স্যার কথা বলেন না, আমি দেখতেছি অনেক, এটা মেডিকেল আসছে দেখো 24-এ, একদম সিরিয়াস লেভেলের ইম্পর্টেন্ট। লাগাও। এখন থেকে আমি শুধু তোমাকে দাগাতে বলবো যে এখানে বোঝানোর তেমন কিছু নাই, বোঝানোর পর হচ্ছে তোমার ওই যে আনহেনিয়াসের রিসিট তত্ত্ব ওখানে এরা কত শুধু দাগাতে থাকবে যে। ওকে, তারপর বাণিজ্যিক উপায়, এটা তো আরো ইম্পর্টেন্ট। এটার উপর স্টার টু দি পাওয়ার এন দাও, এন এর মান যে কোনো স্বাভাবিক সংখ্যা, আসলে ইম্পর্টেন্ট, দেখবা তো। বাণিজ্যিক উপায়ে কিভাবে নাইট্রোজেন সংবদ্ধ করা হয়? দুই উপায়ে করা যেতে পারে, একটা হচ্ছে হ্যাবারের পদ্ধতি, একটা হচ্ছে অসওয়াল্ডের পদ্ধতি। হ্যাবারের পদ্ধতি কি তৈরি করা হয়? প্রথম মেডিকেল কোশ্চেন, হ্যাবারের পদ্ধতিতে কি তৈরি করা হবে? অ্যামোনিয়া। হ্যাবারের পদ্ধতিতে কত অণু হাইড্রোজেন ইউজ করা হয়? হ্যাবারের পদ্ধতিতে কত তাপমাত্রা প্রয়োজন হয়? কত চাপের প্রয়োজন হয়? প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হয়? তোমাদের মাথা। প্রভাবক হিসেবে নো, আয়রন প্রভাবক হিসেবে ইউজ করা হবে। একটা মাত্র প্রভাবক আছে, এটা হচ্ছে প্রভাবক সহায়ক। দেখা রাখো, লিখে রাখো, সবাই এটা ভুল করে, ভুল করতে পারবে না এটা। আয়রন হচ্ছে প্রভাবক। সবাই হ্যাবারের পদ্ধতিতে যদি অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভাবক দিয়ে দাও, ওখানে কাটা দেখাইছো। তারপর অসওয়াল্ডের পদ্ধতি। অসওয়াল্ডের পদ্ধতি কি তৈরি করা হয়? প্রথম কোশ্চেন পরীক্ষাতে আসবে, অসওয়াল্ডের পদ্ধতিতে কি তৈরি করা হয়? নাইট্রিক অ্যাসিড। কত তাপমাত্রা প্রয়োজন হয়? কোন প্রভাবক ইউজ করা হয়? এইটা আরো ইম্পর্টেন্ট, দেখাও। তারপর হচ্ছে বায়োলজিক্যাল ফিক্সেশন, এটা কারা করবে? বিভিন্ন উদ্ভিদ। কোন উদ্ভিদ গুলা? সবুজ অ্যালগি, মটর, শিম, ছোলা। পরীক্ষাতে আসবে, কোনটা করবে না। মেডিকেলে আসে এরকম কোশ্চেন। এরা কেন করবে জানো? কারণ এই সকল উদ্ভিদের মূলে একটা সিম্বায়োটিক জীবাণু আছে, মানে ব্যাকটেরিয়া, ওরা জীবাণু বলতেছে আর কি বায়োলজি পড়ে না।
সিম্বায়োটিক ব্যাকটেরিয়া থাকে, ওই ব্যাকটেরিয়া কি করে, কোন প্রভাবকের উপস্থিতিতে, এটা লাগবে যে শুধু মলিবডেনাম, শেষ, পড়া শেষ। পরে সেম প্রসেস, নাইট্রেট তৈরি করবে, নাইট্রেট থেকে পরবর্তীতে অক্সিজেন পাবে, নাইট্রোজেন পাবে। এগুলো দেখাও, যেগুলো দেখাই দিচ্ছে ওগুলো দেখাও। কোলা পাইন দেখাচ্ছ না কেন? শুধু মেয়েরা পড়ালেখা করবে? তোমরা কি হাউস ওয়াইফ আসছো? আমি দেখতেছি তো, আমার চোখ একটা পিছনে আছে। তারপর উদ্ভিদ থেকে প্রোটিন পানি দেহে যায়। কোন উদ্ভিদের মধ্যে প্রোটিন পাওয়া যায়? কি কি আছে বলো, অনেক তো আছে। ডাল, তারপর শিম, মানে লিগুম জাতীয় যতগুলো উদ্ভিদ আছে সবগুলো থেকে তুমি কি পাবা? নাইট্রোজেন পাবা। এরপর তুমি খাওয়ার পর তুমি মরে গেছো, তোমার পর তোমার যা যা খাইছো সব মাটিতে গেছে, মাটি থেকে আবার উদ্ভিদ গ্রহণ করছে, এভাবে সাইকেলটা চলতে থাকে। এটা নাইট্রোজেন ফিক্সেশন, এত কিছু আসে না। যেগুলো আমি দাগাই দিছি ওগুলো বাইরে কিচ্ছু আসবে না। ইউরিয়া তৈরি করছিল কে সর্বপ্রথম? এত কষ্ট হচ্ছে কেন বলতে? পেট্রিকুলারের টিচার কে ছিল? সেম জায়গারই পড়া, সেম প্যারাতেই আছে, বার্জেলিয়াস। বার্জে নিজের নিজের টিচারকে নিজে ভুল প্রমাণ করছে। তোমরা করো, তোমরা তো শুধু বললাম না। ওকে আসো, শিল্পের বর্জ্য দেখাতে থাকো। বর্জ্য পদার্থ দুই প্রকারের আছে। কয় প্রকারের? বায়ুদূষক দুই টাইপের আছে। একটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি। প্রাইমারি মানে কি? ডাইরেক্ট উৎস থেকে বের হয়ে আসছে, এখান থেকে কোশ্চেন আসবে, আমি বলে দিলাম। ডিরেক্ট উৎস থেকে বের হয়ে আসছে। সেকেন্ডারি কি? উৎস থেকে বের হওয়ার পর এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে তারপর দূষণ করতেছে। বুঝছেন নাকি বুঝেন নাই? প্রাইমারি দূষক আর সেকেন্ডারি দূষক। প্রাইমারি দূষক মানে কি বলছি? ডিরেক্ট উৎস থেকে বের হয়ে অপরিবর্তিত অবস্থায় পরিবেশে মিশে গেছে। আর সেকেন্ডারি দূষক কি? নিজেদের মধ্যে বিক্রিয়া করে তারপর মিশছে। এক্সাম্পল, তোমাকে পরীক্ষার সংজ্ঞা লিখতে দিবে? আসবে কি? এগুলো কপালে লিখে রাখবা, এত ইম্পর্টেন্ট। পরীক্ষা তো হয়তো আসছে। দুইটা থেকে দেখুন একটা আসতে পারে। আমি তো আজকে সকালে কোশ্চেন বানাইছি। কি কি আছে দেখো, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, অ্যামোনিয়া, H2S, এগুলো ভরিও, এগুলো এক্সেপশন না, এগুলো পড়া লাগবে। ধূলিকণা দোয়া এগুলো দেয়, হাইড্রোকার্বন, সবাই হাইড্রোকার্বন দেখে ও তো এটা কার্বোহাইড্রেটের সাথে যুক্ত হয়ে তৈরি হয়েছে, তাহলে তো সেকেন্ডারি দিয়ে দেয়। বাট হাইড্রোকার্বন কি? প্রাইমারি দূষক। আর সেকেন্ডারি দূষক কি কি আছে? সালফার ডাইঅক্সাইড, H2S ওভার বাষ্প, নাইট্রোজেন ডাইঅক্সাইড, N2O5, পারঅক্সিয়াসাল নাইট্রেট। বুঝছেন নাকি বুঝেন নাই? দূষকের গ্রাহক আর দূষকের সিঙ্ক, এগুলো পড়ছো আগে? পড়ো নাই? শর্ট সিলেবাস, এত ইম্পর্টেন্স হচ্ছে শর্ট সিলেবাস থাকে। টিপু মানে আসলে কিছুই বুঝতো না। সমন্বয় বাদ দিছে, আমার এটা অবাক লাগছে, কেমনে কি? এটা মাদার সাবজেক্ট বায়োলজির জন্য, সমন্বয় বাদ পড়ছে না? এটা ছাড়া তো তোমার বডি চলবে না, ওইটা বাদ দিছে। মানে দেখছো দেশের নীতি কার হাতে ছিল? পাড়ার হাতে ছিল। ওই শিক্ষা খাতে কি আহা ছিল? আপা পাঠাইছে, বাট ও যে এরকম ইয়া করতেছে ওটা তো জানতো না। আচ্ছা, দূষকের গ্রাহকের মধ্যে আসো। ওই নো পলিটিক্স, নো পলিটিক্স ইন ক্যাম্পাস, ক্যাম্পাস কোচিং কোথাও হবে না। আচ্ছা আসো, দূষকের গ্রাহক। দূষকের গ্রাহক মানে কি? দূষকরা যাদেরকে আক্রমণ করে ধ্বংস করে, এটাই দূষকের গ্রাহক। যেমন এসিড বৃষ্টির কারণে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে? তাজমহল, বেশি একদম। বুঝছেন? তাহলে ক্ষতিগ্রস্ত হলে কিন্তু এটা কি বলা হবে? কি? গ্রাহক। পরিবেশের কিছু উপাদান আছে যারা দূষকগুলোকে স্বেচ্ছায় গ্রহণ করে নিজেদের উপকারের জন্য, তখন এটাকে বলা হবে কি? যেমন কার্বন ডাইঅক্সাইডের সিঙ্ক কি? সমুদ্রের প্রাণী আর সবুজ উদ্ভিদ। H2SO4 সিঙ্ক কি? চুনা পাথরের উৎস। এগুলো তাকাও, এগুলো তাকাতে হবে। তারপর হচ্ছে দূষকের নিরাপদ মাত্রা। এই তোমরা এখন সমন্বয় পড়ছো? সত্যি? ট্রাইজেমিনাল নার্ভে কয়টা ব্রাঞ্চ আছে?
12টা, 20 দে, আমি একটু কুলি করি। আরে ভাই কোডিক্স টাইমে 12 জোড়া ভাই, তুমি ট্রাইজেমিনাল যদি 12টা দিয়ে দাও। হ্যাঁ, হাতে দেখতে 800 রকম, মাথায় 800 রকম বলে দিই। ট্রাইজেমিনাল ব্রাঞ্চ হচ্ছে কয়টা জানো? 3টা। মাল্টিভার্স অফ ম্যাডনেস, মেক্সিলারি, অপথ্যালমিক, ম্যান্ডিবুলার। ফেশিয়াল নার্ভে কয়টা ব্রাঞ্চ আছে? এগুলো কিন্তু আসিফ ভাই করেছে, আমি শিওর। কয়টা ফেশিয়াল নার্ভের? কি কি নাম বলো, বলো। ও একা বলবে? তোমাদের ও কি তোমাদের সিয়ার নাকি? প্যালেটাইন, হায়োম্যান্ডিবুলার, পিএইচ। ফেশিয়াল 2টা ব্রাঞ্চ আছে। আর কি, আর দিব না, এখন সবচেয়ে মজা নষ্ট করে দিই। আস্তে আস্তে পড়াবো। আচ্ছা, এখন হচ্ছে দূষকের নিয়ন্ত্রণ মাত্রা। তুমি কি বিশ্বাস করো এখন বাতাসের মধ্যে আর্সেনিক আছে? এই রুমের মধ্যে অবশ্যই আছে, কার্বন মনোক্সাইডও আছে অবশ্যই, বাট সেটা নিরাপদ মাত্রার নিচে আছে। ওকে, এজন্য আমরা বেঁচে আছি। তো এই নিরাপদ মাত্রাটাকে ইংলিশে বলা হয় কি? সেজল লিমিটিং ভ্যালু। হয়তো এখান থেকে কোশ্চেন আসছে, মনে পড়তেছে না। কার্বন মনোক্সাইড নিরাপদ মাত্রা কত? 0.15 ppm। কার্বন ডাইঅক্সাইডের কত? ppm নাকি ppb? এটা নিয়ে কনফিউশন করিও না, পরীক্ষার মধ্যে ppb দেয় সবাই। 0.05 দেখে ওটা জায়গায় চলে আসে, বাট দেখে না লাস্টে ppm আছে নাকি ppb। ওকে ওকে, তো সালফার ডাইঅক্সাইডের কত? দাগাতে থাকো দাগাতে থাকো, আমি এখন দাগা দিব তো শুধু। এই যে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আসছে, নীরবঘাতককে কেন নীরবঘাতক বলা হয়? ও কি করে, রক্তের হিমোগ্লোবিনে Fe2+ আছে না, ওদের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? অক্সিজেন ঘটনা বাধা দিবে, যে বলে অক্সিজেন পাবে না তুমি, বলে তোমার ইয়া হয়ে যাবে, কি হবে এটাকে, গিয়া হয়ে যাবে। বলো, ধরো আমি নিজে মেডিকেল পড়া ভুলে গেছি এখন। অক্সিজেন না হলে কি হবে? মাথা ধরা জীবনী, পরে মৃত্যু। আরেকটা আছে, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের কারণে কি কি হতে পারে? গ্লোবাল ওয়ার্মিং। এইগুলো পড়া লাগবে না, অনেকে এগুলো দেখায় যে কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে বের হয়ে আসে। আমি নিজে পার্সোনালি মুখস্থ করি না, তোমার তো পড়া লাগবে না। ওকে, তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড কোথা থেকে আসে বলো তো, এমনি আইডিয়া আছে কারো? কোন শিল্প থেকে আসবে? তোমাদের তো কেমিস্ট্রিতে ঘাটতি আছে। কেমিস্ট্রিতে আমাদের অনেক ঘাটতি আছে, সবকিছুতে ঘাটতি তো পারবে না তোমরা, আসিফ ভাইয়ের স্টুডেন্ট, বুঝছো? অ্যাটলিস্ট বায়োলজিতে হতে পারবে না। হ্যাঁ, এখান থেকে পড়াবো যে সালফার ডাইঅক্সাইড থেকে কি কি হয়। H2SO4 তৈরি, এসিড বৃষ্টি হতে পারে। আর ইম্পর্টেন্ট বেশি যেটা NO আর NO2, কি হবে? NO NO2 কারণে পারক্সিয়াসিল নাইট্রেট তৈরি হয়। এটা দেখাও শুধু, আর কিছু করতে হবে না। পরীক্ষাতে কোশ্চেন আসে, পারক্সিয়াসিল নাইট্রেটের উপাদান কি কি? নাম বলো। তারপর ওজন, আর কি থাকে? হাইড্রোকার্বন থাকবে। এই যে তোমার পারক্সিয়াসিল নাইট্রেট আছে, এটা ভোরের আকাশে মাঝে মাঝে দেখা যায় বাদামি বর্ণের একটা স্তর তৈরি করে আকাশের মধ্যে। পড়ছো? পড়ো নাই? ও, তো সব বইয়ের পড়া, আমি বইয়ের বাইরে কিছু বলতেছি না। ওইটাকে বলা হবে স্মগ। কি বলা হবে? SMOG। স্মগের পিএইচ কত? 2। লিখে রাখো এটা, এটা ইয়াতে নাই, এই চ্যাপ্টারে নাই। pH equals to 2। স্মগ মানে হচ্ছে স্মোক প্লাস ফগ। ওকে, ফগ মানে পারফিউম না, ফগ মানে হচ্ছে কুয়াশা। শেষ, এখন একটা মজার জিনিস আসবে। এখন লিখছো কি বাদ পড়ছো বলো তো? লেখো, ওখানে লিখে রাখো, স্মগ এর কারণে ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া হতে পারে। মেডিকেল কোশ্চেন্স। এই দেখো, সব তো বইয়ের পড়া। এই দেখো, বাদামি বর্ণ কুয়াশা স্তর তৈরি হয়, ওগুলো যখন তোমার নাক দিয়ে যাবে তখন ইয়া তৈরি হবে, ব্রঙ্কাইটিস আর নিউমোনিয়া হবে। এগুলো সেডিং করবা, আর কিছু লাগবে না। আমি যেগুলো দেখাচ্ছি ওগুলো মাস্ট মুখস্থ করতে হবে। আসো এখন গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস মানে কি বলতো? আমাদের দেশে তৈরি করা হয়, কেন তৈরি করা হয় না? আমাদের দেশে অলরেডি গরম বেশি, তো আমরা বানাবো কেন?
এটা হচ্ছে একটা গ্রিন হাউস, যেগুলো ইউজুয়ালি বানানো হয় তোমার শীত প্রধান দেশের মধ্যে, কারণ ওখানে সূর্য সবসময় দেখা যায় না। তো সূর্য যখন উঠে ওরা কি করে, গ্লাস চেম্বার বানায় রাখে। যখন সূর্য উঠবে, সূর্যের রশ্মির মধ্যে কি কি আছে, কোন কোন রশ্মি আছে বলতো? ইউভি আছে, আইআর আছে। আইআর রশ্মি যেটা আছে ওটা গ্লাস ভেদ করে ভিতরে ভিতরে তো ঢুকবে, কিন্তু বেরোতে পারবে না, ফলে ভিতরে পরিবেশটা গরম থাকে, ফলে উদ্ভিদগুলো গড়ে উঠতে পারে। ঠিক সেরকমই আমাদের, এটা ধরো আমাদের পৃথিবী, উপরের সারফেস, এটা ধরো পৃথিবী, পৃথিবীর উপরে এরকম একটা স্তর আছে। বলো, ওজোন লেয়ার, ওজোন লেয়ারটা কোথায় পাওয়া যায়? ট্রপোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তৃতি কত? এই 15 থেকে 50। তাও আনসার বলেছে, বিস্তৃতি জিজ্ঞেস করছি, অপশনে তো আমি এটাও দিব, তত কোশ্চেন বুঝতে হবে। বিস্তৃতি জিজ্ঞেস করছে মানে কতটুকু দূরে বিস্তৃত, আনসার হবে 35 কিলোমিটার। তো আমাদের ইয়ার উপরে একটা পৃথিবীর উপরে একটা স্তর আছে, ওই স্তরটা ভেদ করে তো ইউভি লাইট ঢুকছে, আইআর রশ্মি ঢুকছে, কিন্তু ওরা বাইরে যেতে পারতেছে না, ফলে পৃথিবী কি হচ্ছে, গরম হওয়া শুরু হয়েছে। এটাকে গ্রিন হাউস ইফেক্ট বলা হয়। বুঝছেন? আর কি পড়াবো এখান থেকে? এই নাও, পড়াটাকে সহজ করে দিচ্ছি। গ্রিন হাউস গ্যাস কি আছে, এগুলো কিছু করতে হবে না, পুরাটুকুই মুখস্থ করতে হবে, একদম ঝাড়া। তুমি যদি 19-এর জায়গায় 20% দাও, কাটা। কার্বন, যেমন চারটা এমনি বুঝো তোমরা, নাকি আমি এটা বুঝে দিব? ওকে, গ্রিন হাউস গ্যাস, প্রথম তোমার কোশ্চেন যেটা সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস কি কি? কি কি? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, ওজোন, N2O, জলীয় বাষ্প। দেখছো সিএফসি এর কিন্তু 15,000 গুণ। তাহলে বলো তো প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা? তোমার মাথা, তোমাদেরকে আমি ফাঁদে ফেলি, তোমরা ফাঁদে পড়ো। কার্বন ডাইঅক্সাইড প্রধান, 50%। এটা তো পাওয়ার বেশি, বাট দেখো কিন্তু 16% ভূমিকা রাখে। বুঝছো? তাহলে পড়া কিরকম হচ্ছে? তোমাকে যদি জিজ্ঞেস করে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা, আনসার কি হবে? আচ্ছা বলে শক্তিশালী কোনটা? সিএফসি। স্টার্ট দিয়ে রাখো, পুরোটাই মুখস্থ করতে, এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে অলরেডি। এখানে দিয়ে এরকম ম্যাট, সিএফসি অলরেডি চলে আসছে। কত পার্সেন্ট ভূমিকা রাখে সিএফসি? আনসার ছিল 14। এখন এডিশন চেঞ্জ হয়েছে। ওকে, এটা তো গেল। তাহলে টোটাল গ্রিন হাউস গ্যাস কয়টা আছে বলো তো? কি কি? এগুলো হচ্ছে যে সমাজ বিজ্ঞান পড়ছো না? সমাজ বিজ্ঞান, কার্বন ডাইঅক্সাইড কেন বাড়ে, এগুলা আমার যদি পড়ানো লাগে তাহলে বিষ খাও। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। সিএফসির পরিমাণ, বায়ুমণ্ডলের সিএফসির পরিমাণ কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? মন্ট্রিয়াল প্রটোকল। কোন দেশে করা হয়েছিল? কানাডা। ভুলও জেনেভা দিবেন না, আমি বলে দিচ্ছি কিন্তু, কারণ তোমরা যদি পরীক্ষা নাম্বার কম পাও তাহলে কুল্লু জীবন আমার। ওকে, তাহলে সিএফসি গ্যাস কমানোর জন্য কোন প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল? মন্ট্রিয়াল প্রটোকল। কোন দেশে? কোথায়? মনে রাখবা এটা। ওদের কাজ হয়েছিল সিএফসি গ্যাসের ব্যবহার কেমনে কমানো যায়। তো ওরা সিএফসি গ্যাসের বিকল্প হিসেবে কি আনছে বলতো? এইচসিএফসি। জানো না, হাইড্রোজেন যুক্ত করেছে শুধু, বা এটার দাম বেশি বলে কেউ ইউজ করে না, বলে জেলাসে কদু, এগুলো লাগবে না। ওই উষ্ণতম বছর দেখছো, এটাও দেখাইছে মানুষ, 97 থেকে 99। পৃথিবী নাকি উষ্ণতম বছর ছিল এটা। বর্তমান পৃথিবীর তাপমাত্রা কত? পিডিএফ তোমাদের দিয়ে দে, তাহলে ওগুলো দেখায় ফেলবা, যেগুলো বোঝানোর ওগুলো বুঝাচ্ছি আমি। এটা মাস্ট মুখস্থ রাখতে হবে, মাস্ট। পৃথিবীর পৃষ্ঠে সূর্যরশ্মি যতটুকু আছে তার 34% কিন্তু প্রতিফলিত হয়ে মহাশূন্য ফেরত যায়। যেটা আসছে ওটার 42% শোষিত হয়। কত পার্সেন্ট?
জলরাশিকে বাষ্পীভূত করতে জলীয় বাষ্পকে পানি চোখে প্রবাহমান রাখতে কত পার্সেন্ট শুধু ব্যয় হয়? আর সমুদ্রের স্রোত মেনটেন করার জন্য কত পার্সেন্ট? কত পার্সেন্ট ছাড়া সদস্য ব্যয় হয়? প্রত্যেকটা মান ভালো মতো মুখস্থ রাখতে হবে। কয়টা মান আছে এখানে? 1 2 3 4 5, পাঁচটা। বলাই ফেলবেন না, সবাই এটা বলাই ফেলে এই দুইটার মধ্যে। এখন আমাকে বলো, এই যে মন্ট্রিয়াল চুক্তিটা করছিল কেন? সিএফসির ব্যবস্থা, সিএফসি কেন, কি সমস্যা করছে, কেন কেউ সইতে পারতেছে না বলো তো? দেখো সিএফসি কি করতেছে। আমাদের ওজোন গ্যাস কোথায় পাওয়া যায় বলতো? স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোন গ্যাস তৈরি হয় কেমনে? অক্সিজেন সূর্যালোকের উপস্থিতিতে অক্সিজেন অণুতে পরিণত হয়, পরমাণুতে পরিণত হয়। পরবর্তী অক্সিজেন পরমাণু আরেকটা অক্সিজেন যুক্ত হয়ে O3। সিএফসি কি করতেছে? সিএফসি সূর্যালোকের উপস্থিতিতে, দেখো আমি বুঝানো গেলে একটু কঠিন পড়া। সূর্যালোকের উপস্থিতিতে ভেঙে যায়, ভেঙে গিয়ে কি তৈরি করে? ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি করবে। কি তৈরি করবে? ওই ক্লোরিন ফ্রি রেডিক্যাল ওজনের সাথে যুক্ত হয়ে দেখো ওজনকে ভেঙে দিচ্ছে, অক্সিজেন বানিয়ে দিচ্ছে আবারও। ওজন কমে গেছে না? আমাদের মাথার উপরে যে ওজন একটা ছাতা আছে, এটা তো জানো, ওজনকে পৃথিবীর ছাতা বলা হয়। ওজন কতটুকু বিস্তৃত? ওজন স্তর কতটুকু বিস্তৃত? এই মানুষজন না পড়াইছি কত ক্লাসে, কোথায় ছিল বলতো? এটা বইয়েতে ছিল। দেখো ওজন কিন্তু আছে তো আমার স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে, বাট স্ট্র্যাটোস্ফিয়ারের নির্দিষ্ট জায়গায় আছে। সেটা কোথায়? 20 থেকে 40 কিলোমিটারের মধ্যে আছে। ওজনকে পৃথিবীর ছাতা বলা হয়, কারণ ও ইউভি লাইট থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করে। যখন তোমরা সিএফসি ইউজ করো, ও কি করে? ওজনকে ভেঙে আবার অক্সিজেন বানায় ফেলতেছে। ফলে ওইসব জায়গার মধ্যে ছিদ্র ছিদ্র তৈরি হচ্ছে। তখন কি হচ্ছে? ডাইরেক্ট ইউভি লাইট পৃথিবীতে আসতেছে কোনো প্রোটেকশন ছাড়া। তাহলে এবার বলো কি কি রোগ তৈরি হবে? কত ক্লাসে বলছি। তারপর তারপর ক্যাটারাক্ট। এই তো তোমরা ভালো আছো, মনে আছে? এটাই এনাফ। ক্যাটারাক্ট, ক্যাটারাক্ট কোথায় পড়ে? চোখে নাকি মাথায়? চোখের কোন লেয়ারে? ওই রেটিনা করতে আসছে, ও তোমার চোখ ব্যাপ করে ভিতরে চলে যায়? নো, তোমার চোখের সবচেয়ে বাইরের স্তর কোনটা বলো তো? সবচেয়ে বাইরে কর্নিয়া। কর্নিয়াতে পড়ে। ক্যাটারাক্ট হলে কি হয়? কর্নিয়ার মধ্যে একটা ক্লাউডি অ্যাপিয়ারেন্স চলে আসে, মেঘের মতো। বলো কি জায়গায় ঝাপসা, এটাই ক্যাটারাক্ট বলা হয়। কি করা হয়? এখানে একটা এনজাইম দেওয়া হয়। এনজাইমটা দিলে, কোন এনজাইম দেওয়া হয়? ক্যাটারাক্ট দূর করার জন্য কোন এনজাইম ইউজ করা হয়? হাই হে, কোশ্চেন দেখছো কেমনে বেরিয়ে আসতেছে? বলো, ক্যাটারাক্ট দূর করার জন্য কোন এনজাইমটা ব্যবহার করা হয়? তোমাদের সেল কেমিস্ট্রির মধ্যে পড়াইছে। জীব প্রযুক্তি পড়ছো? পড়ছো? তাহলে তো মাফ নাই, তাহলে মাফ নাই। বলো, জীব প্রযুক্তি পড়েছে মানে ওখানে আছে লাস্টে মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহারে। কোনটা? কোশ্চেনটা হচ্ছে এই যে ক্যাটারাক্ট চোখে ছানি পড়ে, ছানির অপারেশনটা দূর করতে কোন এনজাইম ইউজ করা হয়? পড়ো নাই? কি হবে? এগুলো তো ইম্পর্টেন্ট জিনিস। দেখো ছানির অপারেশন করছিল সর্বপ্রথম কেমিস্ট্রি ক্লাসে, বায়োলজি পড়াচ্ছি, ডাক্তার না, ডক্টর জোসেফ স্পিনা। কত সালে? 1980। ও কি করছিল? কোন এনজাইম ইউজ করছে? মোস্ট ইম্পর্টেন্ট। কত কিছু মনে আছে আমার। এই দেখো একটা একটা লিখবো এখন শুধু। 0.025 সেন্টিমিটার নিডল দিয়ে করছিল। করছে ডক্টর জোসেফ স্পিনা 1980-তে। ওকে, এগুলো সব সেল কেমিস্ট্রিতে আছে, সেল কেমিস্ট্রির লাস্টে আছে। হ্যাঁ আছে, তোমরা আমাকে পড়াবো এগুলো। আমি পড়ছি সে কবে এইচএসসি, আমি এইচএসসি কবে দিছি। আচ্ছা আসো, এখন হচ্ছে আমরা এই যে সিএফসির ব্যবহার করব। সিএফসির ব্যবহার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সিএফসি কয় টাইপের আছে? 11, 12, 13। এই নাম্বার গুলো কেমনে দিছে? নিচে আসে দেখো, সিএফসি নাম্বারিং।
সিএফসি নাম্বারিং কেমনে করতে হবে, তোমাকে একটা যৌগ দেয়া, মানে একটা যৌগ দেওয়া থাকবে, সেটা হচ্ছে ধরো CFCl3, এটাকে তোমাকে নাম্বারিং করতে বলবে। নাম্বারিং কেমনে করবা, কার্বন সংখ্যা থেকে এক বাদ দিবা। কার্বন কয়টা আছে, 4টা, একটা, তাহলে কার্বন থেকে এক বাদ দিলাম, C-1 সমান কত, 0। ফ্লোরিন হাইড্রোজেনের সাথে যোগ করতে হবে, আছে এখানে আদৌ হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন সমান কত, 1। ফ্লোরিন সংখ্যার সাথে এক যোগ করতে হয়, না না, উক্ত যোগে ফ্লোরিনের সংখ্যা, ফ্লোরিন কয়টা আছে, আরে আপনারা এভাবে ভুল করলে হবে, এই দেখো আমি এটাই তো করাচ্ছি, ফ্লোরিন হচ্ছে একটা, ফ্লোরিন একটা, এই একটা ফ্লোরিন না, এই যে 2-3টা কে বলতেছে এখানে, তাহলে নাম্বারটা কিরকম হচ্ছে 0 1 1, এই নাও। এখনো বুঝা নাই, এখনো বুঝা নাই, না বুঝলে বলো, সমস্যা নেই তো, আমি আবার করাবো, হাই হাই, না বুঝে গেলে সমস্যা। আবার বলতেছি দেখো, সিএফসি নাম্বারিং কেমনে করতে হবে, সিএফসি নাম্বারিং করতে হয় প্রথমে কার্বন সংখ্যা থেকে এক বাদ দিতে হয়, কত, হাইড্রোজেন সংখ্যার সাথে এক যোগ করতে হয়, তারপর হচ্ছে ফ্লোরিন সংখ্যাটা লিখে দিতে হবে, এটা সিরিয়ালে লিখতে হয়, সিএফসি না, সিরিয়ালে লিখতে, কার্বন সংখ্যা, এখানে কার্বন কয়টা আছে, এক বাদ দিলাম, তাহলে কত আসতো, হাইড্রোজেন কয়টা, 9, 0, ওটার সাথে এক যোগ করো, ফ্লোরিন কয়টা আছে, তাহলে CFCl3 হচ্ছে কি 11, মানে 0 তো সামনে থাকলে সমস্যা নেই, 11, এভাবে নাম্বারিং গুলো আসবে তোমার। আরো দেখাচ্ছি, ধরো এটা কিন্তু ইম্পর্টেন্ট বেশি, কিন্তু জানতে হবে, এখান থেকে মনে পরীক্ষাতে কোশ্চেন আসছে, এই নাও CFCl3 সমান কত, CFC11, এটা দেখো, এটা আমাকে বের করে দেখাও, CF2Cl2 বের করে দেখাও, কেমনে হয়েছে, কার্বন থেকে এক বাদ, তারপরে হাইড্রোজেনের সাথে ফ্লোরিন সংখ্যা কয়টা, ওই দেখো তো পারছো তো, 12। তো এটা তো তোমার পরীক্ষা অত বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট কোনটা, আরো ইম্পর্টেন্ট কি জানো, এখানে তোমার, তুমি সঠিক অ্যান্সার করার পর তোমার ভুল হওয়ার সম্ভাবনা আছে, কেন, কিছু জিনিস দুইবার আছে, যদি টিচার যদি, মানে মেডিকেল টিচার তো ভালো হবে না, ওর পছন্দ হয়েছে এটা স্প্রে ক্যান, স্প্রে ক্যানে কোনটা ইউজ করা হয়, ও আনসার নিছে এটা, তুমি তো পরে আসছো, ও স্প্রে ক্যান তো আমি এখানেও করছিলাম, তুমি এটা দেখাইছো, তখন তোমার নাম্বার কাটা, আমাদের সাথে এটা হবে না, মানে এই যে আমরা এখন কোশ্চেন বানাবো তোমাদের, ওখানে হবে না, বাট এমনিতে তোমার কপাল খারাপ হলে এরকম হবে, ওই আমার একটা বলছিলাম না, একটা কোশ্চেন ভুলে ঠিক হয়ে গেছে, তোমাদের হয়তো এরকম হতে পারে, তুমি আসো, তুমি যদি স্প্রে ক্যান যদি তুমি এখানে মনে রাখো, তুমি এটা দেখাইলা, তুমি এটা আনসার হবে, তুমি সঠিক নাম্বার পেয়ে গেছো, আর যদি কপাল খারাপ হয়, আমার আশেপাশে যেগুলো আছে ওগুলোর মতো হবে কাটা, মানে আমার বন্ধু বান্ধব যেগুলো আশেপাশে ছিল ওরা তো আর দেখায় নাই, ওটা তো কাটা গেছে এটা। তাহলে CFC11 ব্যবহার কোথায়, নরম ফোম, 12 ব্যবহার কোথায়, কঠিন ফোম, এটা তো পারবা। তারপরে CFC11 রেফ্রিজারেটর ইউজ করা হবে, ফ্রিজারে স্প্রে ক্যানে ইউজ করা হবে, মোস্ট ইম্পর্টেন্ট এয়ার কন্ডিশনারে কোনটা ইউজ করা হয়, এটা দিতে পারে, কেন দিবে বলো তো, কোশ্চেন করতেছে কিসের মধ্যে বসে, দেখলাম ও ও দেখি দিয়ে দিতে পারে এয়ার কন্ডিশনার, ওকে, এয়ার কন্ডিশনার তাহলে কোন CFC ব্যবহার করা হবে, এবার দেখাও, CFC12 ইউজ করা হবে, তারপর CFC113, এটার সঙ্গে কি CF2Cl আর CFC, এটা কোথায় ব্যবহার করা হবে, এগুলো কিন্তু একদম আনকমন, গ্রিস, গ্লু আর ইলেকট্রিক সার্কিটের সোলজার ধোয়ার কাজে ব্যবহার করা হবে, মানে ইলেকট্রিক সার্কিটে কি সৈন্যবাহিনী, তোমাদের মধ্যে আমারও মনে কোশ্চেন আসতো, টিচারদের করতে পারতাম না, আসিফ ভাইকে একদম করতাম না, আসো, টিচারদের ফেভারিট টপিক এসিড বৃষ্টি উপত্যকা, এবং আমারও ফেভারিট টপিক, আমি আগে থেকে বলে দিচ্ছি, আমার ফেভারিট টপিক এসিড বৃষ্টি। বাতাসের মধ্যে ইউজুয়ালি কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে, ওই কার্বন ডাইঅক্সাইড যখন পানির সাথে বিক্রিয়া করে তখন কি তৈরি হয়, কার্বনিক অ্যাসিড, pH 7 এর চেয়ে বেশি নয় কম, তাহলে বৃষ্টি পানিতে একটা অ্যাসিড থাকে, এটা নরমাল, তাই না, যেহেতু বৃষ্টির পানিতে একটা অ্যাসিড আছে, তাই বৃষ্টির পানির pH টা 7 থেকে কত হয়ে যায়
পরীক্ষাতে কোশ্চেন আসে বৃষ্টির পানি পিএইচ কত, সবাই সুন্দরবনের 7 টাকা দিয়ে চলে আসো তোমরা, করা যাবে না এটা। বৃষ্টির পানি পিএইচ কত 5.6, এটা দেখো। তাহলে বৃষ্টির পানিতে কোন অ্যাসিড থাকে? কার্বনিক অ্যাসিড। তো অ্যাসিড বৃষ্টি কখন হবে? যখন পিএইচ এর মানটা কত কম হবে। অ্যাসিড বৃষ্টি তৈরি করতে কোন কোন অ্যাসিডের ভূমিকা আছে? এটা কি ভালো মতো পড়ে না? ওরা কি করে জানো? আমরা অপশন দিই H2SO4, নাইট্রিক অ্যাসিড, HCl, H2SO3। নিচের কোনটি অ্যাসিড বৃষ্টি তৈরি করে না? সবাই কি করে H2SO3 লাগাইতে। HCl ও তো সুন্দর, ও তো এরা তো তিনজন যমজ ভাই, এরা তো একসাথে শব্দ একসাথে যাবে, সবাই এটা মাথায় থাকে। মানে HCl, নাইট্রিক অ্যাসিড, H2SO4 মনে রাখবা। HCl কখনোই তোমার ইয়া তৈরি করবে না, অ্যাসিড বৃষ্টি তৈরি করবে না। আরেকটা কথা বলে দিই, অ্যাসিড বৃষ্টি তৈরিতে ভূমিকা রাখে না কোন অ্যাসিড? H2SO4, H2SO3, নাইট্রিক অ্যাসিড, HCl না H2CO3। তো আনসার কি হবে? ওকে, এগুলো পরে দাম সাধারণ জ্ঞান পড়ে নিবা, বাট এটা আমার বুঝাই দিতে হবে। এফজিডি প্লেন অ্যাসিড বৃষ্টির প্রতিকার কি? অ্যাসিড বৃষ্টি হয়ে যাওয়ার পর পুকুরে অথবা মাটির মধ্যে কি দিবা? চুন দিবা। তাহলে কি বিক্রিয়া হবে? প্রশমন বিক্রিয়া হবে। গেল। আরেকটা পদ্ধতি আছে, ট্রপোস্ফিয়ারকে তুমি সালফার ডাইঅক্সাইড থেকে মুক্ত রাখতে পারো। এখন মোস্ট ইম্পর্টেন্ট, শিল্পক্ষেত্রে এফজিডি প্ল্যান ইউজ করা হয়। এফজিডি প্ল্যান মানে কি? শিল্পক্ষেত্রে ইউজুয়ালি যে গ্যাসটা বেশি তৈরি হয় সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড, যেটা বাতাসে গিয়ে কি আকাশে গিয়ে কোন গ্যাস তৈরি করবে? অ্যাসিড তৈরি করবে, H2SO4 H2SO3 তৈরি করে। তো এই অ্যাসিড যেন তৈরি না হয় সেজন্য কি করা হয়? ওই অ্যাসিডকে চুনা পাথরের গুঁড়ার মধ্যে দিয়ে চালনা করা হয়, তখন এটা কি হয়ে যায়? শোষিত হয়ে যায়। এটাকে বলা হচ্ছে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন। এখন তোমরা লিখে রাখো একটা জিনিস, SO2 কে ফ্লু গ্যাস বলা হয়, বইয়ে নাই। SO2 কে ফ্লু গ্যাস বলা হবে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস লাগবে, সেটা হচ্ছে এফজিডি প্ল্যান্টে ড্রাই ওয়াল তৈরিতে কি ব্যবহার করা হয়? জিপসামের সংকেত কি? জিপসামের সংকেত কি? ভালো মতো মুখস্থ রাখবা, ভালো মতো মুখস্থ রাখবা। ক্যালসিয়াম সালফেটের সাথে 2 অণু পানি। এগুলো দেখাও, যেগুলো দেখা দিচ্ছে ওগুলো মুখস্থ করবা। আমি তোমাদের হিস্ট্রির জন্য পড়াচ্ছি না, কিসের জন্য পড়াচ্ছি? মেডিকেল। মেডিকেলে গরুর মতো পড়ে লাভ আছে না। তুমি এমন দুইটা পেজ ধরো, তুমি দুইটা পেজ 1 ঘন্টা ধরে মুখস্থ করছো লাইন বাই লাইন, বাট ওই বেসিক আসলে কোশ্চেনই আসে না। তাহলে তোমার কি লাভ হলো না লস হলো? লস। মেডিকেলে মেধার চেয়ে বেশি তোমার ট্রিক জানতে হবে চান্স পেতে হলে। অনেক দেখবো অনেক মেধাবী আছে কিন্তু মেডিকেলে চান্স পায় না কেন? একটা হচ্ছে লাক, লাক থাকতে হবে অবশ্যই, যেমন আমরা লাকের জোরে আসছি না, অবশ্যই ভালো পারি তো। লাক, পরিশ্রম করতে হবে একটা, আচ্ছা লাক থাকতে হবে, আচ্ছা ট্রিক জানতে হবে। যেমন এই পৃষ্ঠা থেকে শুধু একটা কোশ্চেনই আসবে, এটা হচ্ছে এটা, প্রভাবক হিসেবে কি ব্যবহার করে? অটোমোবাইল ইঞ্জিনে বায়ু দূষক গ্যাসকে কি দ্বারা বিজারিত করা হয়? একটা কোশ্চেনই আসবে একটা পৃষ্ঠা থেকে। তুমি শুরু থেকে সব বিক্রিয়া সব মুখস্থ করলা, আসলো না কিছু, তোমার লাভ কি হলো? আরেকজন সে কি করছে, শুধু এই জিনিসটা পরে অপর বিষয়ে চলে গেছে, ইম্পর্টেন্ট জিনিস পড়ছে, ওই তো তোমার সাকসেসফুল হবে, তাই না? কারণ তোমরা দেখবা একটা চ্যাপ্টারের লাস্টের দিকে টপিকগুলো কিন্তু তোমাদের ভালো মতো পড়া হয় না। কারণ কি, তোমরা শুরুর দিকে সব হাবে যাবে জিনিস পড়ো। টেম্পারেচার কোনটা লাগবে দেখে তো বোঝা যাচ্ছে, কারণ এগুলো লাগবে না টেম্পারেচার, কিন্তু কোনটা লাগবে? হ্যামারবোস পদ্ধতিটা লাগবে, অক্সফোর্ডেরটা লাগবে, বুঝছা? এগুলো মুখস্থ করতে জায়গা না, দেখো দাগানো আছে। আমি যেগুলো দাগ দিব ওগুলো পড়বা। আসো এখন ইম্পর্টেন্ট জিনিস আসছে। আমি অনেক কিছু বলতে পারি না কারণ তোমরা হচ্ছে আবিদের ব্যস্ত, আমার অনেক ব্যাচমেট আছে, আর ওর যদি তোমরা এটা ওদেরকে বলে দাও মাইন্ড করবে। এক্সাম্পল দেওয়া যায়, একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে বোঝা যাচ্ছে না, পড়ালেখার বাইরে যাচ্ছে একটু।
এটা অনেকে শুনছো মনে হয়, তাই না? লেখা তো খারাপ, বাট লেখা তো বুঝতেছো তাই না? পড়া তো যাবে, এটা তো আমি নোবেলের জন্য পাঠাবো না। কি লিখছি? তুমি যতই মেধাবী হও না কেন, তুমি যদি হার্ড ওয়ার্ক না করো, বোতা হয়ে যাবে। একটা ছুরি যতই তোমার ইউজের মধ্যে থাকবে, যত এটাকে তুমি কষা মাজা করবা, ও তত বেশি কাজ করবে। ছুরি যদি তুমি ফেলে রাখো, বাড়িটা মরিচা পড়ে যাবে। আমার অনেক ফ্রেন্ড আছে এরকম। তোমাদের কি মনে হয় আমার রোল কত ছিল ক্লাসের মধ্যে? দেখি বলো তো, ছেলেরা বলো। আমি ধ্যাৎ, কত ছিল বলো তো? সেকেন্ড ভাই রে ভাই। আমার বিবর্তন তোমাদের দেখাচ্ছি। আমার সব মনে আছে, এটা হচ্ছে ক্লাস 6, 79 ছিল আউট অফ 81। হ্যাঁ, এটা ভুলে হয়ে গেছিলাম, বাট এটা ওরা রাখছে। 18 আরো 3 জনে ছিল, বুঝছো? আমি অত ভালো স্টুডেন্ট ছিলাম না। আহ, সবাই যেটা মনে করে শুধু ক্লাসে রোল 1 2 এরাই শুধু মেডিকেল চান্স পাবে, বাকিরা ঘাস কাটা কাটবে, তাই না? ঘাস খাবে, এটা হয় না। তুমি যদি পরিশ্রমী হও, তাহলে তুমি অবশ্যই চান্স পাবা। ওকে? তো তোমরা যারা ফার্স্ট সেকেন্ড বয় আছো, তোমরা আরো ভালো মতো পড়বা। তুমি এটা মনে করবে না যে আমি তো ফার্স্ট বয়, আমার চেয়ে ভালো কেউ না। বাট তুমি যখন ফার্স্ট সেকেন্ড বয় হয়ে মেডিকেলে যাবা, মেডিকেলে কিন্তু সব স্কুল কলেজে ফার্স্ট সেকেন্ড বই আসছে, বুঝছো? তখন যখন দেখবা একটা আইটেম দিতেই, একটা বারবার দিতেই তুমি ইয়া হয়ে যাচ্ছ, একটা আইটেমই পাস করতে পারতেছো না। আইটেম মানে কি? মেডিকেলে প্রতিদিন একটা পরীক্ষা হয়, প্রতিদিন পরীক্ষা হবে মেডিকেলে, সেটা তো আইটেম 10 নাম্বারের হয়, তোমাকে অবশ্যই 6 পেতে হবে। তো যারা তোমরা ফার্স্ট সেকেন্ড বয় লাগো, তোমাদের টার্গেট থাকে কি আমি 10 পাবো, আমি তো ফার্স্ট বয়, আমার চেয়ে ভালো কেউ আছে? বাট তোমাকে ম্যাডাম কত দিবে? অথবা তুমি যদি বলতে পারো ভালো মতো, এটা একটা ডিসগ্রেস 5+1 দেয়া, তোমাকে ম্যাডাম জোর করে পাস করাইছে। তোমরা তো এটা দেখছো, আমি তারা খারাপ দেখছি? আমার এক বন্ধুকে দিছে 3+3, বাইরে ভাই তুই কি মানুষ? 5+1 ঠিক আছে, কিন্তু যেটা বলতেছি, যারা আপনারা একটু পিছনের দিকে আছেন, মানে রোলটা কোনো ফেক না, মনে করো যে তোমরা ভালো ইয়া না, অন্যদের মতো না, আশাহত হবে না। আমাকে দেখবা 79 যদি এখন সলিমুল্লাহ থাকে, তাহলে তো তোমরা তো আমার চুপরে আছে এমনিতেও, বলতো 79 না তোমাদের কারো, তাই না? ওকে, আসো পড়ালেখাতে ব্যাক করি। তোমাদের বলছে সময় করে মোটিভেশন দিতে, এখন সময় তো নাই। আর আমরা এখন মোটিভেশন দিতে বিরক্ত, কারণ মেডিকেল লাইফ এখন আমাদের ভালো লাগতেছে না। কেন যে আসছি, কেন আসছি? প্রতিদিন পরীক্ষা দিতে হবে, বুঝছো? আমি যে প্রব দিয়ে আসলাম, আমি তো পরীক্ষা দিয়ে আসছি। আমার এখানে আরো আগে আসার কথা ছিল, বাট আমার পরীক্ষা যেন আসতে পারে না। আমার পরীক্ষা শেষ হয়েছে 128 দিন পরে। আমার 128 দিন পরীক্ষা চলছে, 128 দিন পরীক্ষা। আমাদের পরীক্ষা শেষ 128 দিন পরে। হ্যাঁ, আমার পরীক্ষা শুরু শুরু হয়েছে আরো আগে মনে হয়, অবশ্যই অক্টোবর, ওই জুলাই আন্দোলনে ছিল, পরীক্ষা হয় নাই, পরীক্ষাটা পরে হয়েছে। হ্যাঁ, 128 দিন, 4 মাস পরীক্ষা। আমার প্রিপারেটরি লিভ পাইছি, কোনো ছুটি পাই নাই। 1 বছরের কোর্সের মধ্যে 4 মাস পড়াইছে, বাকি 4 মাস পরীক্ষা, আর বাকি 3 মাস এমনিতে চলে গেছে বন্ধের মধ্যে। তোমাকে একটু প্রিপেয়ার্ড হয়ে আসতে হবে। আমি মেডিকেলে যেহেতু আসতেছি, অবশ্যই আমাকে বেশি পড়তে হবে। আমরা এটা মনে করি না মেডিকেলে চান্স পাওয়ার পর লাইফ সেট, মেডিকেলে চান্স পাওয়ার পর লাইফ শুরু নতুন করে। তুমি এখন জাস্ট তোমার একটা ফিউচার আছে নির্দিষ্ট। আমি এটা বুঝাই দিই, তোমাদের ইয়া পড়ছো জুলজি প্রথম অধ্যায়, ওখানে একটা জিনিস আছে, ভবিষ্যতের উপর ভিত্তি করে ক্লিভেজে কয় ভাগে ভাগ করা হয়? ভবিষ্যৎ, ভ্রূণের ভবিষ্যৎ বলছি, এটা যে নির্দিষ্ট, এটাও নির্দিষ্ট, বুঝছো? তা আমি স্টুডেন্টদেরকে বলি, তুমি যখন মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং এ ঢুকবা, তোমার ভবিষ্যৎ নির্দিষ্ট হয়ে গেছে, তুমি হয় ডাক্তার হবা না ইঞ্জিনিয়ার হবা। বাট কেমন ডাক্তার হবো এটা জানি না। ডিএমএফ হইও না আবার, ওই ডিএমএফ ওগুলা পলি ডাক্তার ওগুলো হওয়া যাবে না।
মেডিকেল ইঞ্জিনিয়ারিং সময় তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আর যদি ভার্সিটিতে যাও কি হবে তুমি নিজে জানবা না। তুমি হয়তো ভার্সিটি প্রফেসর হতে পারবা, অথবা না হলে ইয়া করবা, ফটোকপির দোকানে বসবা, যেন একটা হতে পারে। না বলতো বিশেষ কাটারও হতে পারে, বিশেষ সবাইকে নেবে। কয়টা সিট? 2000 না 3000, পরীক্ষাতে লাখ লাখ। তো এটাই একটা ভবিষ্যৎ নির্দিষ্ট হয়ে গেছে, একটা অনির্দিষ্ট। মেডিকেলে তো আরো কঠিন। তোমরা এটা মনে করি না মেডিকেলে আসলে আমি বড় ডাক্তার, কোটি কোটি টাকা আসবে আমার। না, কোটি কোটি টাকা আসতে চুলেটও থাকবে না। এখন আমি এমবিবিএস করতেছি না, দাঁড়া একটু সময় আছে কিনা দেখি, হ্যাঁ আছে। বলি আইডিয়া নেই তোমাদের, বলতে হবে তোমরা কোথায় ঢুকতেছো সেটা বলে দিই তোমাদেরকে আমি। কোথায় ঢুকতেছো? মেডিকেল কোর্স 5 বছরের। কত বছর? 5 বছর, 4টা প্রফ থাকবে। এক একটা প্রফ তো আমার জীবন থেকে 10 বছর কেটে নিবে। কয়টা প্রফ? 4টা প্রফ। ওকে, 4টা প্রফ দিলা, ফেল করলে তো শেষ, ফেল করা যাবে না। 4টা প্রফ দিয়ে তুমি এমবিবিএস টা পাস করবা শুধু। এমবিবিএস পাস করে আরেক বছর ইন্টার্নি করতে হবে, তখন তুমি বেতন পাবে 20,000 25,000। যে মুহূর্তে ইন্টার্ন কমপ্লিট করবা তোমার ইয়া শুরু, তখন কোনো ইনকাম থাকবে না, তোমার থেকে আরো পড়তে হবে। কত বছর? আরো 4 অথবা 5 বছর। ইন কেস যদি এটা 4 বছর কাদের? যারা একবারে সব পরীক্ষা পাস করবে, একবারে, বুঝছো? আর এটা তো শিউরিটি দিতে পারবে না যে তুমি একবারে সব পরীক্ষা পাস করে ফেলবা। যদি পাস করতে না পারো, 4 বছরটা 40 বছর হতে পারে। আমার পরিচিত একটা আন্টি আছে, উনি এখন এফসিবিএস পার্ট 2 দিচ্ছে। আমার বয়স 60-এর উপরে গেছে। মানুষ যে বয়সে রিটায়ার নেয়, উনি এখন এফসিবিএস পার্ট 2 জন্য পড়তেছে। গাইনোকোলজির ম্যাডাম উনি, আমার বন্ধুর ফ্রেন্ড। আর কিছু বলা যাবে না। আচ্ছা আসো, থাকতে নাই, তোমরা সব পারবা, তোমরা চাপ জায়গা তোমরা পারবা। আসো, এখন আমরা পড়বো আরহেনিয়াসের অ্যাসিড ক্ষার তত্ত্ব। আরহেনিয়াস, শোনো সবাই, ওইসব অনেক এনাফ। আরহেনিয়াসের অ্যাসিড ক্ষার তত্ত্ব। আরহেনিয়াসে কি বলছে? এগুলো একদম ইজি, কথা বলবেন না, কথা বলবেন না, পরে কথা বলা যাবে। আরহেনিয়াসে কি বলে গেছে? আরহেনিয়াস বলছে যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করবে তাদের কি বলা হবে? আর যারা হাইড্রোজেন আয়ন দিবে তারা কি? জানোই তো এগুলো, তাই না? মানে যেটা আমরা ছোটকালে পড়ছি ওটা আরহেনিয়াস বলে গেছে। ওকে, গুড। এতে আর কি পড়বা? আরহেনিয়াসের তত্ত্বের সাফল্য কি? শুধু 2 নাম্বারটা পড়বা। এটা কি? আরহেনিয়াসের তথ্যের মাধ্যমে প্রশমন তাপ নির্ণয় করা গেছে, এটা লিখো। এটা জাস্ট এক জায়গায় লিখে রাখো, এটা বইয়ে যে কি লেখা নাই। আরহেনিয়াসের তথ্যের মাধ্যমে প্রশমন তাপ নির্ণয় করা হয়েছে, যেটা হচ্ছে 57.34 কিলোজুল পার মোল। গেছে? তাহলে আরহেনিয়াসে কি বলছে? যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দিবে ওরা হচ্ছে অ্যাসিড, আর যারা হাইড্রোক্সাইড আয়ন দিবে ওরা ক্ষার। শেষ, পড়া যতটুকুই, কিছু করতে হবে না এখান থেকে। তাই বলতে পারবা এসিএল কে ক্ষার বলবা না? এখন দেখি এটা আনসার দাও। পড়াইছি N2 আনসার। আরহেনিয়াসের তত্ত্বের সীমাবদ্ধতা কি? সীমাবদ্ধতা হচ্ছে কি জানো? এই যে দেখো, কপার সালফেট কোন হাইড্রোক্সাইড আয়ন আছে? ফেরাস সালফেট কোন হাইড্রোক্সাইড আয়ন আছে? জিঙ্ক সালফেট আছে, সেদিন আছে, কারো কিছু নাই, কিন্তু এরা সবাই অ্যাসিড ধর্মী। দেখা করো আরহেনিয়াসের তত্ত্বই পারবা, কারণ কোনো হাইড্রোজেন আয়ন না, কিন্তু এরা তাও কিন্তু অ্যাসিড ধর্মী। এমনই কোনো হাইড্রোক্সাইড আয়ন আছে, তাও এরা ক্ষার ধর্মী। ব্যাখ্যা করা যাচ্ছে না। তো একে ঠিক করার জন্য ব্রনস্টেড লারি তার তথ্য নিয়ে আসছে। ব্রনস্টেড লারিটা কেমনে মনে রাখবা? বাপ দিয়ে মনে রাখবা, বাপ 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 হতা হ্যায়, বাপ দিয়ে মনে রাখবা। বাপ মানে কি? এই দেখো ব্রনস্টেড লারিতে একটা ব আছে না? আরহেনিয়াস তো বলছে হাইড্রোজেনের হাইড্রোক্সাইড, ব্রনস্টেড লারি বলছে প্রোটন। পি ফর প্রোটন। সবাই এটা গোলায় ফেলে তো। এটা হচ্ছে লুইস, ও বলছে ইলেকট্রন নিয়ে। তো ব্রনস্টেড লারি কি নিয়ে বলছে? যে সকল যৌগ প্রোটন দান করে তারা হচ্ছে কি? আরে অ্যাসিড। আর যারা প্রোটন গ্রহণ করে ওরা ক্ষার। দেখতেছো না? বাপ লিখে রাখো, উপরে আর কিছু লিখতে হবে না। যে সকল যৌগ উভয় অ্যাসিড ও ক্ষার হিসেবে কাজ করবে তাদেরকে কি বলা হবে? একটা উপধর্মীর এক্সাম্পল দেন। এই উপধর্মী ইংলিশ কি?
অ্যাম্ফিটরিক। উভধর্মী ইংলিশ হচ্ছে অ্যাম্ফিটরিক। তো শুধু কি যৌগ উভধর্মী হতে পারে, আয়ন হতে পারে না? অবশ্যই আয়ন হতে পারে। দেখো নিচে চলে আসছে, এগুলো হচ্ছে উভধর্মী আয়ন। বাইকার্বনেট, বাইসালফেট, আরো আছে, এগুলো দেখাও আগে, এগুলো ইম্পর্টেন্ট। পরীক্ষার মধ্যে এভাবে কোশ্চেন আসে, নিচের কোনটি উভধর্মী আয়ন নয়? তোমরা তখন H2 দাগাও না, তোমরা যখন এরকম কিছু একটা দেয়া থাকে ওটা দাগা দিয়ে চলে আসো, কারণ এটা তো অ্যাসিড, ওইরকম চিন্তা করে এটা দাগা দিয়ে চলে আসো। বাট আমি তো আমাকে জিজ্ঞেস করছি আয়ন নয় কোনটি। H2O তো আয়ন না, H2O কি যৌগ। ওকে, তাহলে উভধর্মী দুটো আয়নের নাম বলেন। HCO3 আছে, HSO4 আছে, আরো আছে, দাঁড়াও দেখাচ্ছি। H মাইনাস, H2PO4 মাইনাস, HPO4 2 মাইনাস, আরো অনেক আছে, তাই না? তোমাদের মুখস্থ করতে অনেক কষ্ট হবে, সহজ করে দিচ্ছি। আয়ন গুলার মধ্যে যাদের নামের শুরুতে একটা H আছে আর লাস্ট একটা মাইনাস আছে, ওরা উভধর্মী। শেষ শেষ। দেখো সবগুলো কিন্তু পাবা। এই দেখো সামনে H, পিছনে H, পিছনে মাইনাস, উভধর্মী উভধর্মী উভধর্মী। এগুলো কি উভধর্মী? সামনে হাইড্রোজেন আছে নাই, সামনে হাইড্রোজেন আছে নাই, শেষ। আমি তো এভাবে মনে রাখছি, তুমি আমাকে নাম জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না। আমি বলবো সামনে হাইড্রোজেন পিছনে মাইনাস আছে কিনা দেখো, ওটা উভধর্মী যৌগ। অনুবন্ধী অম্লক্ষারক সম্পর্কে আইডিয়া আছে? বলতো, অনুবন্ধী অম্লধর্ম সম্পর্কে আইডিয়া আছে? অনুবন্ধী অম্ল কি? অনুবন্ধী অম্ল একটা অ্যাসিডের ধর্ম কি? সবাই কথা বলিয়েন না, আমি কথা বলা পছন্দ করি না। কথা বলবেন আমার সাথে ক্লাসের মধ্যে, অন্যদের সাথে কি কথা? কথা বলা বন্ধ হয়ে যাবে তখন। আচ্ছা, একটা অ্যাসিডের ধর্ম কি? প্রোটন গ্রহণ করে না ত্যাগ করে? ত্যাগ করে, তাই না? আচ্ছা, একটা যৌগে তুমি জোরপূর্বক একটা হাইড্রোজেন আয়ন দিছো, দেখো এখানে দেখো এক্সাম্পল দেখো, এটা হচ্ছে HCl, এর সাথে পানির বিক্রিয়া হলো, কি তৈরি হবে? ক্লোরাইড আয়ন আর H3O প্লাস হাইড্রোনিয়াম আয়ন বলা হবে। তো এখানে ক্লোরাইড আয়নকে ক্ষারক বলতেছে, কারণ কি? ও কি কোত্থেকে তৈরি হয়েছে? ক্লোরাইডটা HCl থেকে তৈরি হয়েছে, তাই না? তুমি একটা HCl থেকে জোরবো, এটা হাইড্রোজেন নিয়ে ফেলছো, তাহলে ও আবার সুস্থিত হওয়ার জন্য কি করবে? হাইড্রোজেন গ্রহণ করবে। আর হাইড্রোজেন গ্রহণ করা মানে কি? অ্যাসিড না ক্ষার? ক্ষার। এটাই বুঝছো? এবার অ্যাসিড থেকে দেখায়, অ্যাসিডের ধর্ম কি বলো তো? ও গ্রহণ করে না ত্যাগ করে? ত্যাগ করে। মুছে কেমনে? ধরো কথা বলিয়েন না, HCl না, ও এটা তো সুস্থিত অবস্থা। এখন তুমি যদি ওকে জোর একটা হাইড্রোজেন দাও, ফর এক্সাম্পল দিচ্ছি, এটা কিন্তু এক্সিস্ট করে না, যদি ওকে জোর একটা হাইড্রোজেন দাও, ও কি করবে? ত্যাগ করে দিবে সুস্থিত হওয়ার জন্য, তখন কি হয়ে যাবে? অনুবন্ধী অম্ল। এটাই, আর কিছু পড়তে হবে না। আরেকটা জিনিস পড়তে হবে, শক্তিশালী অ্যাসিড অনুবন্ধী অম্ল কি হয়? দুর্বল হয় নাকি সবল হয়? উল্টা হবে, মনে রাখবে সব সময় উল্টা। শক্তিশালী অ্যাসিডের অনুবন্ধী অম্ল, অনুবন্ধী ক্ষারক কি হবে? H2। সবাই এটা ব্ল্যাঙ্ক দিয়ে চলে আসে। এই যে তীব্র অম্ল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক ওই অম্লের তুলনায় মৃদু হবে। যেমন তোমাকে জিজ্ঞেস করবে HCl কি মৃদু না তোমার তীব্র, তাহলে ক্লোরাইড কি হবে? মৃদু অম্ল, মৃদু ক্ষারক হবে। নাইট্রিক অ্যাসিড তীব্র নাকি মৃদু? আর নাইট্রাইট কি হবে? ওইটাই। কঠিন দিবে না, কঠিন দিবে না, কারণ টিচার নিজেরাই বুঝে না।
লুইসের তথ্য। লুইস তথ্য কি নিয়ে গবেষণা করছে? ও ইলেকট্রন নিয়ে। এটা কেমনে মনে রাখবা? এই দেখো, লুইস ওর নামের মধ্যে লিখে দিছে রশ্মি আছে, মানে লুইস তত্ত্ব হচ্ছে ইলেকট্রন নিয়ে। যে সকল যৌগ একটা ইলেকট্রন গ্রহণ করবে ওটাকে বলা হবে, আর যারা ত্যাগ করবে, সমস্যা নাই, আসলে সমস্যা নাই, কথা কিন্তু শোনা যায়। স্যার বাসায় গিয়ে কথা বলি, এনাফ টাইম আছে তো। আমি আসিফের সাথে বার্গেনিং করছি তোমাদের 2.5 ঘন্টা পড়ানোর উপরে। বলছে না হবে না, তোমাদের যে ছাড়তেছি আমি এত তাড়াহুড়া করে, তোমরা এটা গুরুত্ব দাও না, কথাবার্তা বলো, সময় বাড়ো, সময়টা বাড়ো কিন্তু তোমরাই, তোমরা কথাবার্তা বলো, আমার থেকে বারবার ঘোরা লাগে। আচ্ছা দেখো, লুইস অ্যাসিড কয় টাইপের আছে? ক্যাটায়নিক লুইস অ্যাসিড আছে, অধাতব অক্সাইড লুইস অ্যাসিড, আর হচ্ছে প্রশম লুইস অ্যাসিড। শুধু এক্সাম্পল গুলো পড়বা। এক্সাম্পল, ক্যাটায়নিক লুইস অ্যাসিডের এক্সাম্পল কি? শুধু কপার 2+, এভাবে দাগ দিয়ে রাখো। অধাতব লুইস অ্যাসিড কোনটা? প্রশম লুইস অ্যাসিড। এবার গোল্লা গোল্লা দিয়ে দাও, শুধু এগুলাই মুখস্থ করো, পরীক্ষাতে এটাই আসবে যে নিচের কোনটি ক্যাটায়নিক লুইস অ্যাসিড, কপারের সাথে আরো কিছু আয়ন দিবে, তোমার কপারে লাগাতে হবে। এক্সাম্পল, AlCl3 কি লুইস অ্যাসিড না ক্ষার? অ্যাসিড। তাকাইছো? শেষ হয়ে যাবে এখন, এগুলো একটু বোরিং আর কি করবা। তারপর লুইস অ্যাসিড গ্রুপে কি আছে? আরেকটা কি? FeCl3। এক্সাম্পল গুলো মুখস্থ করো, এখান থেকে শুধু এক্সাম্পল আসবে। তারপরে BOH3। এবার বলো বোরিক অ্যাসিডের ব্যবহার কোথায়? মেডিকেল কোশ্চেন 17-18। আই ওয়াশ। চোখে কি পড়লে বোরিক অ্যাসিড ইউজ করা হয়? অ্যাসিড, ক্ষার, লবণ, কোনটা? ক্ষার পড়লে। অ্যাসিডের মধ্যে অ্যাসিড ডালবা, এই দেখো লেখা আছে 21। ও 21-এ আসছে, 17-18 না, আরো আগে আসছে, আরো পরে আসছে। এগুলো হচ্ছে কি বলতো, সমাজ বিজ্ঞান, ভূগোল, এভাবে দাগ দিয়ে রাখো, রিডিং পড়বা। এটা খুব ইম্পর্টেন্ট, এখানে কোনো দাগ দিতে পারবা না, কারণ এটা পুরাটাই ইম্পর্টেন্ট। টু দি পারেন সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড আজ পর্যন্ত একটা মেডিকেল কোশ্চেনও বাদ পড়ে নাই, প্রত্যেকবার আসছে। কারিকুলাম চেঞ্জ হওয়ার পর প্রত্যেকবার এখান থেকে কোশ্চেন একটা একটা আসছে। সারফেস ওয়াটার বিশুদ্ধতার মানদণ্ড কি কি আছে? ওকে, স্টার্ট টু দি বার এন্ড। তো প্রথমে শুরু করছে কি দিয়ে? খর পানি দিয়ে। খর পানি মানে কি? যেটা খাইছে তিতা নাকি বলো? মানে পানিটা মুখে দিয়ে একটা মেটালিক টেস্ট পাওয়া যায়, তাই না? তো পানি দুই টাইপের হতে পারে, খরা পানি দুই টাইপের আছে, একটা হচ্ছে স্থায়ী খরতা, একটা হচ্ছে অস্থায়ী খরতা। দেখা এগুলা স্থায়ী খরতা মানে কি? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর আয়রনের কি লবণ থাকবে, আর অস্থায়ী খরতাতে কি থাকবে? স্থায়ী খরতা তুমি দূর করতে পারবা? পারবা না। আর অস্থায়ী খরতা তুমি কেমনে দূর করবা? পানি ফুটালে অস্থায়ী খরতা চলে যাবে। এটা দেখাও, এখান থেকে এটাই পড়বা। ইম্পর্টেন্ট হচ্ছে এতগুলা, যেগুলো আমি দেখাচ্ছি ওগুলো দেখাও, ওখান থেকে কোশ্চেন আসবে। এইচএসসি বলো, মেডিকেল বলো, সব জায়গায়। আরেকটা কোশ্চেন আসতে পারে, খর পানিতে কোন কোন ক্যাটায়ন পাওয়া যায়? মাথা রাখবা, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর আয়রন পাওয়া যাবে। স্থায়ী খরতার মধ্যে কোন কোন আয়ন থাকবে? ক্লোরাইড সালফেট। অস্থায়ী খরতাতে কি থাকবে? স্থায়ী খরতা তুমি কেমনে দূর করবে এটা দেখাও, আয়ন এক্সচেঞ্জ। আয়ন এক্সচেঞ্জের মাধ্যমে তুমি স্থায়ী খরতা দূর করতে পারবে, এটা দেখাবা শুধু। এগুলো এখান থেকে পড়াবো কিনা চিন্তা করতেছি। না, ওগুলো 4 থেকে পড়বা। এখন আসো পানির ডিও। ডিও মানে কি? ডিজলভ অক্সিজেন। ডিজলভ অক্সিজেন মানে কি? প্রতি লিটার পানির মধ্যে যতটুকু অক্সিজেন দ্রবীভূত আছে ওটাকে বলা হবে ডিও। ডিও থেকে এই লাস্টে দুটো লাইন দাগাও। 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ডিও কত? 10। আর 20-এ কত? পিপিএম নাকি পিপিবি? শেষ। বিওডি মানে কি? পানির মধ্যে যে সকল জৈব বস্তু আছে ওগুলা ব্যাকটেরিয়া দ্বারা সম্পূর্ণরূপে জারিত হতে যে পরিমাণ অক্সিজেন লাগবে ওটাকে বলা হবে পিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ওকে,
তারপরে সিওডি মানে কি বলতো? কেমিক্যাল অক্সিডেন্ট মানে কি? সকল পচনশীল যৌগ বস্তুকে কেমিক্যালে রূপান্তর করতে যে পরিমাণ অক্সিজেনটা প্রয়োজন ওটাকে বলা হবে সিওডি। এখন তো পরীক্ষাতে কি সংজ্ঞা জিজ্ঞেস করবে? পরীক্ষাতে আসবে যে এই চারটা স্টার টু দি পাওয়ার এন। দেখো অলরেডি মেডিকেলে চলে আসছে 2019। পানির মোটামুটি ভালো অবস্থা বোঝাতে কত বিওডি ইউজ করা হয়? 3 মিলিগ্রাম পার লিটার। আর ডব্লিউএইচও অনুমোদিত কত? 6। দূষণ মাত্রা খুবই খারাপ, খুবই খারাপ বলছি। দেখছো, এগুলো ভুল করা যাবে না। বিওডি সিওডির মান কত বই থেকে বলো? 10 না নাকি? আমি তো বুঝা পাই না। এবার আসো এই চারটা, দেখছো কতগুলো সাথে দিয়েছে স্যারে? স্যার যদি 3 এর সাথে আমি কত দিব? চারটা খুব ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে তোমার পানির বিশুদ্ধতার মানদণ্ড। একটা বিশুদ্ধ পানির পিএইচ অবশ্যই 6.5 থেকে 8.5 এর মধ্যে থাকতে হবে। ডিও কতর মধ্যে থাকতে হবে? 5 থেকে 6। বিওডি, সিওডি, টিডিএস 500। ক্যালসিয়াম কতটুকু থাকতে হবে? 100। ম্যাগনেসিয়াম 150। সোডিয়াম ক্লোরাইড কত? 500 ppm। একটা তো আমাদের ঠিক বলে দিই, সেটা হচ্ছে আমরা তো কোশ্চেন করি, আমরা জানি মেডিকেলের টিচারদের বক্সের প্রতি বেশি ঝোঁক। বক্স বক্স দেখলে হাত কন্ট্রোলই করতে পারে না, বুঝছো? এজন্য আমাদের মেডিকেলের বই যেগুলো আছে ওখানে কি হয়, 2 পৃষ্ঠা বর্ণনা করে এসে লাস্টে বক্সে সামারাইজ থাকে। বা আমাদের যখন রিভিশন দিতে হয় পরীক্ষার জন্য, আমরা কি করি, বক্সে করে চলে যাই পরীক্ষার আগের মোমেন্টে আর কি, তখন তো পুরো বই পড়া যাবে না। মেডিকেল আমাদের বড় বড় বইগুলো সেম, সবগুলো বর্ণনা করে এসে বক্সে দিই। এখানেও সেম না, দেখো সবগুলো কিন্তু আগে পড়ে আসছি, এখানে সবগুলো এক বক্সে দিয়ে দিছে। টিচাররা এরকম করে বক্স থেকে তুলে নিয়ে দিবে, আমিও দিতে পারি। দেখাইছো? এগুলা পড়বা না, ফালতু জিনিস, বাট এটা লাগবে। এগুলো দেখাও। ইপিআর 15 পাশে এনভায়রনমেন্ট, ও তোমাদের ইজিসিও দাও নাই, লাগবে, অবশ্যই লাগবে। স্টার্ট দিও, অটোপাস করিও না আবার। সারা জীবন নিয়া পাবা যে সাপ পাবা যে মানুষের অটো বলে ডাক দিবে এই সেই। মানে আমাদের ব্যাচের পর থেকে যতগুলো এজেন্সি আছে সবগুলো চার্জ এরা 2019-এর পর থেকে। অটো, পার্সিয়াল অটো, সেকেন্ডারি অটো, এই অটো সেই অটো, অটো করতে করতে ওরাই হয়ে গেছে। স্যার আসো, এখন আসবো আমরা মোস্ট ইম্পর্টেন্ট পড়াতে, সেটা হচ্ছে দূষণ। পানি দূষণ, পানি কি কি আয়ন দ্বারা দূষিত হবে ওগুলা থেকে আসবে। শেষ হচ্ছে না কেন? হ্যাঁ আমারও কোয়েশ্চেন শেষ হচ্ছে না কেন, বাট সময় শেষ হচ্ছে না। দেখো আরো 20 মিনিট আছে। হ্যাঁ আমার ঘড়ি 2:42। সত্যি 2:42? ও তাহলে তো আর সময় আছে। 42 মানে কি তোমাদের ক্লাস করা পর্যন্ত? আর এটা তো সময় আছে এখনো, আর ক্লাস দেরিতে শুরু হয়েছে। পরীক্ষা দিচ্ছ এটা আমার উপর না। তুই কেমিস্ট্রি পরীক্ষা দিচ্ছ, আমার সাবজেক্ট কেমিস্ট্রি। তুমি যে কেমিস্ট্রি পরীক্ষা দিতে আমি সাথ দিতাম। এভরিওয়ান অন দেয়ার ওন, কেমিস্ট্রি আলাদা, বায়োলজি আলাদা, ফিজিক্স আলাদা। আচ্ছা আসো, পানি এটা পড়তে বেশিক্ষণ লাগবে না। কি 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 লাগবে? আচ্ছা দেখো, পড়াতে দাও, নাহলে সময় নষ্ট হবে। কথা বলবো, সময় তখন সময় নষ্ট হবে। প্রাকৃতিক দূষণ। আমার মেডিকেল একটা কোয়েশ্চেন আসছিল, নিচের কোনটি ভারী ধাতু নয় 19-20-এ? ওখানে আনসার দিচ্ছে কি, আর্সেনিক, লেড, এইচজি, জিঙ্ক। আনসার কি হবে? তুমি যদি অবস্থাতে তত বিবেচনা করো তাহলে আনসার কিন্তু ব্ল্যাঙ্ক। বাইরে জিনিস মনে কথা বলবেন না, মেডিকেলে কোনোদিনও ব্ল্যাঙ্ক আনসার থাকে না, এটা মাথায় রাখবা। আজ পর্যন্ত কোনোদিন একটা মেডিকেল কোশ্চেনেও ব্ল্যাঙ্ক আনসার ছিল না। হয় প্রিন্টিং মিস্টেক হয়েছে, না হয় অন্য কিছু হয়েছে, কিন্তু ব্ল্যাঙ্ক ছিল না, এটা মনে রাখবা। ওটার আনসার ছিল জিঙ্ক, কারণ ভারী ধাতু কোশ্চেনটা করছে এখান থেকে। অপশন গুলো দেখো, আর্সেনিক দিছে, লেড দিছে, মার্কার দিছে, সবগুলো এই তিনটা এখানে আছে। তাই কোনটা? জিঙ্ক। 19-20 কোশ্চেন খুলে দেখবা,
ওটা মনে হয় আমি খালি রেখে চলে আসছি। আচ্ছা, পানির প্রাকৃতিক দূষণ, না এটা দাগাইছি আমি 98টা দাগাইছি। ওখান থেকে মানে দাগাই নাই, 2 সিনোনিম দাগাই নাই। আমার বেশি ভুলে গেছে কি জানো? বায়োলজি। কেমিস্ট্রি একটা ভুল যায় না আমার, ফিজিক্সও ভুল যায় নাই, জিকে ইংলিশ তো 25, এটা তো ফিক্স। ও যা বলেছে বায়োলজি, চিন্তা করে কি করে ভুল করছে। 81/75। আমার সময় হায় 88, এখন তো 90-এর উপর, 90 থেকে নামেই না। আমার সময় হায় 88, এই জন্য তো আমি চললাম, নাহলে তো আমি সিএমসি থাকতাম 80 দিয়ে। এখন 80 দিয়ে তো সিএমসি মনে হয়। আচ্ছা, পানির প্রাকৃতিক দূষণ, তার আগে তোমার জানতে হবে এটা বিষের রাজাকে, আর্সেনিক। ওকে, তো মাটিতে এই যে এটা বড়, ভূগর্ভস্থ প্রাকৃতিক পানিতে আর্সেনিক যৌগের দ্রাব্যতা কিসের উপর ডিপেন্ড করতেছে? অ্যালুমিনিয়াম অক্সাইড, আয়রনের অক্সাইড, মাটির পিএইচ আর আর্সেনিকের জারণ মানের উপর। এটা পড়তে হবে, এটা একটা আনরেটেড একটা কোশ্চেন। দাগা, শুধু দাগা বাজে এখন, এগুলো পড়া লাগবে না, এটা পড়তে হবে। ওই কথা বলো না। প্রকৃতিতে আর্সেনিকের কোন জারণ মান পাওয়া যায়? +3, +4, +5 নাকি +1? এটাই আসবে, +3। তারপর এটা আসবে, আর্সেনিক গ্যাসীয় অবস্থায় বেশি ডেঞ্জারাস নাকি কঠিন অবস্থায় বেশি ডেঞ্জারাস? গ্যাসীয় অবস্থায়। তোমার নাক দিয়ে গেলে একদম ডিরেক্ট অ্যাটাক। এই জন্য আমাদের ইমার্জেন্সি ড্রাগ যেগুলো আছে সবগুলোকে তো আমরা নেজাল রুটে দিই, হয়তো নাক দিয়ে, না হয় জিহ্বার নিচে। হার্ট অ্যাটাকের পেশেন্ট দেখছো না? নাই পড়ে গেছে, এটা দেখছো? হার্ট অ্যাটাকের পেশেন্টকে কি দেওয়া হয়? এটা জানো? এটা জানতে হবে তো। অ্যাসিড দেওয়া হয়, কোনটা একটু বলেন। স্পিরিন দিবা, হ্যাঁ স্পিরিন দিবা, ওটা একটা স্পেসিফিক নাম আছে। নাইট্রোগ্লিসারিন দিতে হয়, বেটা ব্লকার। ওটা দিলে রক্তগুলো জমাট বাঁধে, ছেড়ে যায়। আর কি বলতে চাইছিলাম, হ্যাঁ, একটা মানুষের হার্ট অ্যাটাক হবে এটা কেমনে বুঝবা? এটা জাস্ট এমনিতেই নর্মাল জেনে রাখো। হার্ট অ্যাটাক হবে এটা কেমনে বুঝবা? পা ফুলে যাবে, পা ফুলে যাবে। একটা মানুষের পা ফোলা, ও জুতা পরতে পারতেছে না, এটা এখন আস্তে আস্তে কমন হচ্ছে। বুড়া বুড়া মানুষজন যারা আছে ওদের দেখবা জুতা পরতে পারতেছে না, টাইট হচ্ছে, তো বুঝে নেবে হার্টের সমস্যা, হার্ট ফেলিওর। যদি দেখো পেট ফোলা, স্থূলতা না এটা। যদি দেখো মানে চেক করতে হয়, কিন্তু অনেকে আসলে বুড়ি থাকে, কিন্তু যদি বুড়ি না থাকে, যদি দেখো স্কিনের টান টান হয়ে আছে, লিভার, হেপাটাইটিস। আর যদি দেখো মুখ ফুলে গেছে, কিডনি, কিডনি কিডনি ড্যামেজ। দেখলে মানুষের মুখে গোল গাল, একদম স্কিন টাইট, ওটা হচ্ছে কিডনি ড্যামেজ। এগুলো মনে রাখবে, 3টে এরিয়া। কি কি বলছি? পা, পা হলে কি হার্ট, পেট হলে লিভারের সমস্যা, এভাবে আইডেন্টিফাই করা যাবে। আচ্ছা আসেন, তোমাদের বুঝতে হবে তো, যেমন আমার একটা নানু, বুঝছো, উনি হঠাৎ করে পায়ে সমস্যা লাগতেছিল, পা ব্যথা করতেছিল, ওনার মেয়েটা দেখছে, সাথে সাথে ওনাকে সার্জারিতে ঢুকাই ফেলছে। ডাক্তাররা বলছে ও যদি আর 5 মিনিটও লেট হতো সার্ভাইভ করতো না। মেয়ে আজকে ডাক্তারি বলতেছে বলে জানছে, তোমরা জেনে রাখো, বলে দিলাম। পায়ে সমস্যা হচ্ছে, পা ফুলে গেছে, পা নাড়াতে পারতেছে না, হার্ট কন্ডিশন আছে কিনা দেখবা। যদি বলে বুকে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সুন্দর মতো নিয়ে যাবো গা। ওকে, এখন কিছু জিনিস জানতে হবে। মাটিতে আর্সেনিকের ঘনত্ব কতটুকু? 5.6 মিলিগ্রাম পার কেজি। আর্সেনিকের পানিতে কত? ppm, ppb। আর এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, কপালে লিখে রাখবো সবাই, খুব ইম্পর্টেন্ট। আর্সেনিকের সর্বোচ্চ সহনশীল মাত্রা কত? 0.05 মিলিগ্রাম পার লিটার। আর ডব্লিউএইচও কত বলছে? ডিফারেন্স কি দুইটার মধ্যে? ডিফারেন্সটা বলো। আমি একটা কোশ্চেন দিয়ে দুইটা আনসার তো দিতে পারবো না। একটা হচ্ছে সর্বোচ্চ সহনশীল মাত্রা 0.06 হলে তুমি ডেড, আরেকটা হচ্ছে সেফ, এতটুকু থাকতে হবে, থাকতে পারবে 0.01। বাংলাদেশের জন্য সেফ মাত্রাই হচ্ছে 0.05, বুঝছেন? দেখবা ভাই, কিছুক্ষণ পরে দেখবা, তাহলে এটা একটু খেয়াল রাখবেন।
পরীক্ষাটা কি বাংলাদেশ বলছে নাকি পুরো পৃথিবীর জন্য বলছে? পুরো পৃথিবীর জন্য হলে 0.01 হচ্ছে সেফেস্ট ভ্যালু। আর যদি বলে সর্বোচ্চ সহনশীল মাত্রা, লিখে রাখো এটাকে টিএলবি বলা হয়। টিএলবি, এই যে টিএলবি, এটা পুনরূপ হচ্ছে থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু, নিচেই আছে। দেখো দেখো চ্যাপ্টার শেষ, এই যে হ্যাঁ শেষ, এই দেখো দেখছো চলে আসছে। ডব্লিউএইচও আর্সেনিকের নিরাপদ মাত্রা 0.01, মানুষের শরীরে সর্বোচ্চ নিতে পারবে কত? 0.01, যেটা বাংলাদেশের জন্য সেফেস্ট ভ্যালু। বাংলাদেশের জন্য হচ্ছে সেটা, এটা বাংলাদেশে আরো বেশি হয়, 1 মিলিগ্রাম পর্যন্ত পাওয়া যায়। কোথায় 0.01, কোথায় 1, বুঝতেছ? এগুলো হচ্ছে ইয়া সমাজবিজ্ঞান। এই দেখো থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু, এটা দেখাও। থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু আর্সেনিকের জন্য কত? কার্বন মনোক্সাইডের জন্য কত? এখন শুরু হবে আমাদের পড়া, যেখান থেকে আমরা কোশ্চেন করি। ক্লিনিক্যাল কন্ডিশন খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা লিখে লিখে মুখস্থ করবা। আর্সেনিক হচ্ছে একটা মনুষ্য কার্সিনোজেন। কার্সিনোজেন মানে কি? যে সকল কেমিক্যাল অথবা প্রোডাক্ট ক্যান্সার তৈরি করবে তাকে বলা হবে কার্সিনোজেন। আর্সেনিক কোথায় কোথায় ক্যান্সার তৈরি করবে? লাংস, লিভার, কিডনি, ইউরিনারি ব্লাডার, ত্বক ইত্যাদি লিখছে। তার মানে কি শুধু এই জায়গাগুলোর মধ্যে করবে, অন্য কোথাও করবে না? এভাবে কোশ্চেন আসতে পারে, আর্সেনিক কোথায় ক্যান্সার তৈরি করবে না? যে কোনো ডিজিজের দুইটা কন্ডিশন আছে, যে কোনো ডিজিজ বলো, একটা হচ্ছে অ্যাকিউট কন্ডিশন, একটা ক্রনিক কন্ডিশন। অ্যাকিউট মানে কি শুরুর দিকে আছে, ক্রনিক মানে কি দেরি হয়ে গেছে, অনেক দিন ধরে ইনফেকশনটা। অ্যাকিউট ইনফেকশনে কি সমস্যা হয়? গেল, এটা তো পারবি। ক্রনিক সমস্যাটা পরীক্ষাতে আসবে, পরীক্ষাতে কোশ্চেন করে আর্সেনিকের ক্রনিক বিষক্রিয়ার কারণে কোন রোগের সৃষ্টি হয়, এটা তোমার ছোটকাল থেকে পড়ে আসতেছ। ব্ল্যাক ফুড, এই দেখো দেখো দেখো, এই যে দেখছো ভাই দেখা দিছে, এটাই আসছিল। এটা মনে ম্যাট হবে। ভারী ধাতু কোনটা? নয়। আছে কিনা জিঙ্ক আছে? দেখাইছো? এখান থেকে কোশ্চেন আসছে, আমি বলে দিলাম। অ্যাকিউট বিষক্রিয়া কি রোগ হবে, ক্রনিক বিষক্রিয়া কি রোগ হবে, এটা আসবে। এবার দেখো আর্সেনিকের আরেকটা মাত্রা, গ্রাম এলাকার বায়ুতে আর্সেনিক কতটুকু আছে? 1 to, তুমি তুমি কিসের মধ্যে আছো? 200। পুরান ঢাকা কত? একটা নাম্বার যদি একদিক ওদিক হয়ে যায়, গন্তব্য পুরান ঢাকা। বুঝছো? কেমনে সার্ভাইভ করতেছি আমি জানি না। তাহলে গ্রাম এলাকায় হচ্ছে 1 থেকে 4 ন্যানোগ্রাম পার মিটার কিউব, শহরে কত? 200, আর শিল্প এলাকায় কত? পানিতে আর্সেনিকের ঘনত্ব 10 মাইক্রোগ্রাম পার লিটার, এটা দেখাও। তাকানো নাই, দেখাইছো? কি বলেন? আচ্ছা, খাদ্য শৃঙ্খলা আর্সেনিকের প্রভাব, এখান থেকে কোশ্চেন আসছে, কি বলে দিলাম। আর্সেনিকের কারণে কি কি হতে পারে? ফার্স্ট অফ অল ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার হলে কি হবে? তাও পেট ফুলে যায়, অ্যাবর্শন হয়, জন্মগত ত্রুটি। আর্সেনিকের কারণে তোমার তোমার ক্যান্সার তৈরি হয় না? কোথায় কোথায় ক্যান্সার বেশি হবে? ফুসফুসের স্কিনের মধ্যে। এগুলো পড়বেন। লিখতেছি না আমি কিছু, কারণ সময় নষ্ট হবে, নাহলে আমি লিখে লিখে নোট করা পড়াই। আর্সেনিক শেষ, এটা হচ্ছে ক্রোমিয়াম। তোমার প্রথম কোশ্চেন আসবে, প্রকৃতিতে ক্রোমিয়াম দূষণ হয় কেন? ট্যানারি কি জিনিস? ট্যানারি কি জিনিস? চামড়া শিল্প। চামড়া শিল্পে যে ক্রোম ট্যানিং করা হয়, ওখানে তোমার ক্রোমিয়াম সালফেট ইউজ করা, কি ইউজ করা হবে? লিখে নাই কেন? লেখো, Cr2SO4 3 ইউজ করা হয়। যেখান থেকে খাদ্য
তোমার ক্রোমিয়াম দূষণটা ছড়ায়। আরেকটা আছে পোল্ট্রি ফার্মের মাধ্যমে হয়। কিছুই তো নাই, আমি কোত্থেকে বলতেছি এগুলা, না না এটা ছিল না। মাঝে মাঝে আমি এরকম অটো হয়ে যাই 2020 বেসের মতো, 20 বেসের মতো অটো হয়ে যায় মাঝে মাঝে আমি। ক্রোমিয়াম থেকে কি করবা, একদম ইজি, শুধু জাগাও। কোথায় কোথায় রোগ তৈরি হবে, পরিপাকতন্ত্র, শ্বসন, প্রজনন আর হচ্ছে তোমার ইমিউন সিস্টেমে। ক্রোমিয়ামের তো অনেকগুলো আয়ন আছে, কার্সিনোজেন কোনটা? আরেকটা জিনিস সেটা হচ্ছে ক্রোমিয়াম হচ্ছে একমাত্র পার্টিকেল যেটা ক্যান্সার তৈরির প্রবণতা কিসের উপর ডিপেন্ড করে, প্রবেশ পথ। যেদিকে ঢুকবো ওদিকে ছিঁড়ে ফেলবে, চাট গায়া পোলা, যেদিকে ঢুকবে। যেটা বলতেছি আর কি, ক্রোমিয়াম হচ্ছে একমাত্র পার্টিকেল যেটা মানে প্রবেশ পথ অনুযায়ী ক্যান্সার তৈরি করবে। ও যদি স্কিন দিয়ে ঢুকে স্কিন ক্যান্সার হবে, লাংসে ঢুকলে লাং ক্যান্সার হবে, এগুলোই। এই তো এগুলোই পড়বা। মোস্ট ইম্পর্টেন্ট ক্রোমিয়াম কার্বন মনোক্সাইডের মতো কাজ করে। মানে কি করবে বলতো, কি করবে, অধিক অধিক ক্রোমিয়াম কি হলো, কাজ করো না কেন তুমি, বোর্ড ভেঙে গেছে। এটা দেখাও, অধিক ক্রোমিয়াম দূষণের ফলে কি হবে, আরবিসিতে আয়রন শোষণে বাধাগ্রস্ত হয়, ফলে হিমোগ্লোবিন তৈরি হবে না। হিমোগ্লোবিন তৈরি না হলে এটা কি, কোন রোগ বলা হবে, এনিমিয়া হওয়ার কন্ডিশন কি বলো, রক্ত থেকে কোষের দিকে সরতেছে কত পার্সেন্ট, পলিসাইথেমিয়া কখন হবে, লিউকেমিয়া কি, লিউকোসাইটোসিস কি, তাহলে দুটো তো সেম, অস্বাভাবিক হারে। যদি অস্বাভাবিক হারে বেড়ে যায় ওটা হচ্ছে ক্রোমিয়াম। শেষ তো, শুধু দুইটা জিনিস পড়বা, এটা হচ্ছে কার্সিনোজেন ক্রোমিয়াম 6, একটা হচ্ছে এটা এনিমিয়া তৈরি করবে কে, ক্রোমিয়াম 6, ক্রোমিয়াম 3 গেল। এখন আসলে লেড, এটা তো আমাদের বলতে পারতেই হবে। লেড দূষণ হয় মেইনলি কিসের কারণে, লেডের কারণে। ব্যাটারি, আইপিএস এর ব্যাটারি আছে না, আইপিএস এর ব্যাটারি গুলো আলগাইছো কখনো, অনেক ভারী। আইপিএস ব্যাটারির মধ্যে কয়টা অ্যানোড আছে বলো, ও বলতে পারছে 6টা। এগুলো সবগুলো পড়বা, ইয়াতে আছে তো, তৈরি দর্শন আছে না, শর্ট সিলেবাস আছে, তো বলতে পারে না কেন, শেষ বলে বাদ পড়বে, মানে আর কি করবে ভাই, বললাম না, আংশিক অটো, এই অটো সেই অটো। ওই শেষ করে দি ল্যাডের বিষক্রিয়ার প্রভাব স্টার্ট দিতে পারেন। ডব্লিউএইচও বলছে যদি কোনো কারণে লেডের পরিমাণ 50 পিপিবির বেশি হয় আমাদের বডির মধ্যে বিষক্রিয়া দেখা যাবে। লেডের কারণে দাঁতের মাড়ি নীল হয়ে যায়, এটা কোনো হাসার জিনিস না, ক্লিনিক্যাল কন্ডিশন। লেড জমে, এটা কেমনে মনে রাখতে হবে আমি জানো, লেড আছে না, এই দেখো ব্লু, আর কোনটাতে ব্লু আছে, বি আছে, এবার মনে রাখবা। এগুলা টিচারদের নজর কারে, দাঁতের মাড়ি নীল হয়ে যায়, এই সেই হাবি যাবি আর অনেক কিছু আছে। ও হ্যাঁ, একটা মনে থাকতো আমার, বাচ্চাদের আইকিউ কমে যায়। তোমাদের, আমি তো জানি না তোমাদের আইকিউ কত। এই দেখো কত বছরের কম। দেখো এনিমিয়া তৈরি হতে পারে কার মতো, ক্রোমিয়ামের মতো। হ্যাঁ, দুইবার অপশনে দুইটা একসাথে থাকবে না, এবার টেনশন করতে হবে না। যদি টিচারে যদি মন চায় তাহলে দিবে, না হলে ও বললাম না মেডিকেলের চান্স পাওয়ার জন্য লাখ লাগে। টিচারে যদি একটু ইয়া টাইপের হয় তাহলে ও কিন্তু এটাই করবে, রক্ত শূন্যতা এখানে রেখে একসাথে ওই অপশনটা নিয়ে আসবে, কিন্তু আনসার দিবে এটাকে। এমন করা অনেক সময়, ও বললো না লাখ লাগবে। আমার সময় এমন একটা কোশ্চেন বললাম না, ম্যাথের কোশ্চেনটা, বাট আমি তো পারছি। এখন হচ্ছে ক্যাডমিয়াম দূষণ, এটা হচ্ছে লাস্ট, এটাই লাস্ট।
ক্যাডমিয়াম দূষণ হয় কোন শিল্প থেকে? পরীক্ষাতে কোশ্চেন আসবে কোন শিল্প রাসায়নিক থেকে ক্যাডমিয়াম দূষণ হবে না? ক্যাডমিয়াম এই যে এইটাও আসবে। ঝালাই করার সোলজারে কি পাওয়া যায়? এখন না পাচ্ছ ক্যাডমিয়াম, মেডিকেল পত্রিকা আসছে তো বলবো যে এটা বইয়ের বাইরে থেকে আসছে, বুঝছো? মাথা রাখবা। ও এটাও আসবে পিভিসি প্লাস্টিকের স্টেবিলাইজার হিসেবে ব্যবহার করা হয় কি হিসেবে? আর এটা অলরেডি মেডিকেলে আসছে। ক্যালকুলেটরে কোন ব্যাটারি ব্যবহার করা হয়? নিকাট ব্যাটারি, নিকেল প্লাস ক্যাডমিয়াম, যেখানে 5 গ্রাম ক্যাডমিয়াম থাকে। ক্যালকুলেটর কতটুকু থাকবে? ইন্টারেস্টিং জিনিস বলি, ক্যাডমিয়ামের লিথাল ডোজ কত জানো? লিথাল ডোজ মানে যেটা তুমি মরে যাবা। বলা লাগবে এটা? ক্যালকুলেটর এটা গেলে মরবা না, তার আগে তোমাকে আমরা হসপিটালে নিয়ে যাবো। এমনও তো না যে তোমাকে বিষাক্তটা দিচ্ছে না, ওরা তো জানে রিস্ক আছে, ওরা জানে আমরা কেমিস্ট্রি পড়ে আসতেছি, কিছু তো সেফটি মেনটেন করবে। এই দেখো বোর্ড লাইনে লিখছে, টিচারদের এটা ফেভারিট হবে। দেখাও, দেখছো ক্যাডমিয়াম লিথাল ডোজ কত? একটা সুন্দর একটা জিনিস আছে এখানে। ক্যাডমিয়ামের কারণে ফুসফুসের স্বাভাবিক ক্রিয়া বাধাগ্রস্ত হবে, আবার ক্যাডমিয়ামের কারণে অস্থি সন্ধিতে ব্যথা হবে। কথা বলবেন না। ক্যাডমিয়ামের কারণে তোমার অস্থি ছিদ্র ছিদ্র হয়ে যায়, যেটাকে একটা সুন্দর নাম দিছে ওরা, দেখি বলতো সেটা কি? ওই আমার মজাটা নষ্ট করে দিছো, দাঁড়াও, তোমার তাহলে পড়োই নাই, আমি বুঝছি। এই গেলাম, এই গেলাম, এই গেলাম, এই গেলাম, হাত দিয়ে এত ব্যথা করে নড়তে পারে না, শুধু আউচ, নড়তে গেলে আউচ, নড়তে গেলে আউচ, শব্দ নষ্ট করে। এর নামই দিছে এটা আউচ আউচ, বা এটাই বুঝছেন? এটাই বা আউচ আউচ রোগ হয় তার কারণে, ক্যাডমিয়ামের কারণে। ওকে, এছাড়া ক্যাডমিয়ামের কারণে তোমার কিডনি নষ্ট হয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট, কোন কোন ক্যান্সার হয় ক্যাডমিয়ামের কারণে? প্রস্টেট, লাং। কোন নিউমোনিক আসতেছে না মাথায়? দুইটা জিনিসের জন্য কি নিউমোনিক? হ্যাঁ, ছেড়ে দে মাকে, দেখতে পাচ্ছি আমি তো সাথে ছাড়ি না। আমরা 3 ঘন্টা ক্লাসে স্টুডেন্টরা সুন্দর মতো বসে থাকে, তোমরা 1.5 ঘন্টা বসে হতেছো না? তোমাদেরকে বলছেন তোমরা ঢাকায় শুনেছে বেটার, ওরা বলে আরো পড়াইছে। আমি বলছি ভাই আমি পারবো না। হ্যাঁ হ্যাঁ, সেটা তো বলছিলাম, কারণ তোমরা হচ্ছে ভালো পারো, এটা তো বলি নাই যে তোমরা হচ্ছে বেশি ধৈর্যশীল। মানে 3 ঘন্টা কে বসে থাকতে পারে? আমি কোনো 3 ঘন্টা ক্লাস করি নাই, টাকার জন্য করানো লাগতেছে। আচ্ছা এই দেখো, ক্যাডমিয়ামের বিষক্রিয়ার ফলে কি হয়? মেটাবলিজমে তোমার অস্বাভাবিকতা দেখা যাবে। শেষ, শেষ। আল্লাহ হাফেজ, আরেকটু বাড়াবো? ওকে, এই দেখো দ্রবণ, একটা ছেলে বলছে আরো পড়াইছে, আমি নাম জানি। বসেন, একটু বসেন। এগুলো আমি পড়াই না, আপনাদের সবাই শোনো, এখন বন্ধ করতে হবে না। শুনেন, আমাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আপনাদের পরীক্ষার ব্যাপারে। কালকে আপনাদের পরীক্ষা নাকি পরশু দিন, একটু ভালো মতো পড়ে আসবেন। কোশ্চেন কঠিন এসে, মানে কঠিন বলতে কিরকম, এমন না যে এমআইটি লেভেল থেকে দিছি, এমন কঠিন এসে মানে সেটা তো পড়ছিলাম তাও ভুল করছি, পারার জিনিস তাও ভুল করছি, ওই রকম কঠিন, মানে মেডিকেল লেভেলের। ওকে, 50টা কোশ্চেন ভাগ করে দিছি, আমি বানাইছি আজকে সকালে পরীক্ষা বানাইছি। সবাই ভালো মতো একটু পড়বেন। আর হ্যাঁ, এটা কাজ শেষ হয়েছে না, চলতেছে। ওকে, আজকে আমার ভিসা শেষ। ওকে, ভিসা শেষ মানে কি লাস্ট ক্লাস,
তোমাদের যদি পড়ালেখা রিলেটেড কিছু জানার থাকে, দেখা জানা না যায়, পড়ালেখা রিলেটেড যদি কিছু জানার থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ও এটা তো বন্ধ, হাই হাই, নাম্বারটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা দিব না, ইনশাল্লাহ আবার দেখা হবে, আমার সাথে দেখা হবে না। আমি ঢাকা চলে যাচ্ছি, সবাই দোয়া করবেন। খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আরো আসছে বেশ।